হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আপনারা সবাই তো স্লো লেভেলিং অবশ্যই দেখেছেন। এই মানবাটাও একদম স্লো লেভেলিং এর মতো, আর এই মানবাটা যদি সাপোর্ট পাই তাহলে এই মানবাটা কন্টিনিউ করা হবে। তো চলো বেশি কিছু না বলে ভিডিও শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে সবাই লাইক আর শেয়ার করে দিও, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এপিসোডের শুরুতে আমাদেরকে একটা ম্যাজিক্যাল স্কুল দেখানো হয়। ওইখানে প্রিন্সিপাল সবাইকে বলতেছিল, তোমরা 3 বছর পরিশ্রম করে এখানে পড়াশোনা করেছো, আর আজকে তোমরা তোমাদের ক্লাস অ্যাওয়েকনিং করবে, আর এই অ্যাওয়েকনিং এর ফলে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে। তো তোমরা সবাই এখন তৈরি হয়ে যাও। আর তারপর আমরা জানতে পারি ইনি হলেন ফার্স্ট শিহাই স্কুলের প্রিন্সিপাল লুইয়ান। আর আমি আশা করি তোমরা কোনো ঝামেলা ছাড়াই সু কিংজিয়ানের লেভেল পর্যন্ত পৌঁছাবে আর আমাদের হিউম্যানিটির পিলার হয়ে উঠবে। তো তোমাদের এখন প্রশ্ন হতে পারে সু কিংজিয়ানটা আবার কে? সু কিংজিয়ান হলো 80 লেভেলের একজন হোলি মেজ। তারপর আমাদেরকে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয়। তারপর লিনময়ও বলতেছিল, আমি কয়েক বছর আগে এখানে রিবর্ন হয়েছি আর আজকে আমার প্রফেশন চয়েস করা হবে। তারপর লিনময় আমাদেরকে বলে, এই দুনিয়াটা একদম একটা আরপিজি গেমের মতো, যেখানে অনেকগুলো ডেনজেন্স আছে আর অনেকগুলো সিক্রেট এরিয়া আছে আর অনেকগুলো মনস্টারও আছে। তারপর লিনময়ও বলতেছিল, যখন তুমি তোমার অ্যাওয়েকনিং ক্লাস পেয়ে যাবে তখন তুমি বাইরে গিয়ে অনেকগুলো মনস্টারকে শিকার করতে পারবে, আর তার ফলেই তুমি এক্সপিরিয়েন্স পাবে, আর ওই এক্সপিরিয়েন্সের মাধ্যমেই তোমার লেভেল আপ হবে, আর তারপর তুমি তোমার স্কিল বাড়াতে পারবে, আর তার ফলে তুমি এই দুনিয়ার মধ্যে অনেক স্ট্রং হতে পারবে। তারপর লিনময়ও বলতেছিল, অবশ্যই এই ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল ক্লাস হলো কমব্যাট ক্লাস, আর সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ক্লাস হলো সাপোর্ট ক্লাস, আর সর্বশেষ ক্লাস হচ্ছে লাইফস্টাইল ক্লাস। আর এখানে কমব্যাট ক্লাস আর সাপোর্ট ক্লাসকে 5 ভাগে ভাগ করা হয়েছে, আর সেগুলো হচ্ছে লো, মিডিয়াম, অ্যাডভান্স, রেয়ার আর লেজেন্ডারি। কিন্তু গত কয়েক বছর যাবত এই শিহাই শহরে কোনো লোকই লেজেন্ডারি ক্লাসে অ্যাওয়েকনিং হয়নি। তখন প্রিন্সিপাল সবাইকে বলতেছিল, সবাই আমার কথা ভালো করে শোনো, অ্যাওয়েকনিং ফরমেশন অ্যাক্টিভেট হয়ে গেছে। আর তখনই আমরা দেখতে পাই লিনময়ের ওইখানে একটা ছেলে চলে আসে, আর ও লিনময়কে জিজ্ঞেস করতেছিল, তুমি কোন ক্লাসে অ্যাওয়েকনিং হতে চাও? আর সেই সাথে আমরা জানতে পারি এ হলো লিনময়ের ক্লাসমেট, আর এর নাম হলো গাওয়াং। তারপর গাওয়াং বলতেছিল, আরে আমাকে বলো না, আমাকে বলে কিছুই হবে না, তুমি কোন ক্লাসে অ্যাওয়েকনিং হতে চাও? আর তুমি আমার ফিগার দেখো, আমার এই হ্যান্ডসাম ফিগার দেখে মনে হচ্ছে আমি নিঃসন্দেহে নাইট ক্লাসে যেতে পারবো, আর আমি নাইট হওয়ার পরে যেসব মেয়েরা বিপদে পড়বে আমি ওদের সবাইকে বাঁচাবো। আর তোমার আর জিয়াওয়ের ব্যাপারে কি? তোমাদের দুইজনের রেজাল্ট তো অনেক ভালো, আর এটা দেখার পরে আমার মনে হয় তোমরা দুইজনে অনেক ভালো ক্লাসে অ্যাওয়েকনিং করতে পারবে। তখনই গাওয়াং এর আরেকটা বন্ধু এখানে চলে আসে, আর ওইখানে আসার পরে ও বলতেছিল, গাওয়াং তুমি ওর সাথে কেন কথা বলতেছো? ও তো একটা পাগল, ও কখনোই তোমার কথার অ্যান্সার দিবে না। হ্যাঁ আমি মানতেছি ওর গ্রেড ভালো, কিন্তু ওর গ্রেড ভালো হয়েছে তো কি হয়েছে? আমি শিওর আজকে ও খারাপ কোনো লাইফস্টাইল ক্লাসে অ্যাওয়েকনিং করবে, আর তারপর পুরো স্কুল ওর সামনে হাসবে। তখন গাওয়াং বলতেছিল, আরে এমন করে বলিও না, হয়তো ও এই জন্য চুপ করে আছে কারণ ও সবার সাথে বেশি কথা বলে না, আর গরিব লোকের সাথে এত কঠোর হওয়ার কোনো দরকার নাই। তারপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই প্রিন্সিপালকে। প্রিন্সিপাল ওনার সাথে থাকা লোকটাকে বলতেছিল, মাস্টার জিয়াং প্লিজ আমাকে মাফ করে দিয়েন, কারণ আপনাকে বিরক্ত করার জন্য আজকে আমি এখানে ডেকেছি। তখন মাস্টার জিয়াং বলতেছিল, আরে কোনো সমস্যা নাই, আর ইনি হচ্ছেন ফরমেশন মাস্টার জিয়াং কিয়াং, আর এনার লেভেল হচ্ছে 52। তখন লিনময় ওনার দিকে দেখে বলতেছিল, এই ওল্ড ম্যান তো একটা ফরমেশন মাস্টার, এটা তো একটা রেয়ার সাপোর্ট ক্লাস প্রফেশন। তারপর প্রিন্সিপাল বলতেছিল, স্টুডেন্টরা আমার কথা ভালো করে শুনো, আমি যার নাম ডাকবো তারা এই অ্যাওয়েকনিং ফরমেশনের মধ্যে আসবে। তারপর প্রিন্সিপাল একটা ছেলের নাম ধরে ডাকে, আর ওই ছেলেটা যখনই অ্যাওয়েকনিং ফরমেশনের মধ্যে আসে ও দেখতে পায় ওর প্রফেশন এসেছে ফার্মার। আর এটা দেখার পরে ওই ছেলেটা একেবারেই অবাক হয়ে গেছে, আর ওই ছেলেটা বলতেছিল, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কিভাবে হতে পারে? আমি একটা লাইফস্টাইল ক্লাস অ্যাওয়েকনিং করেছি, তাও আবার একটা ফার্মার। তখন ওইখানে থাকা লোকেরা কথা বলতেছিল, ফার্মার ক্লাস অতটাও খারাপ নয়, ও যদি অনেক কঠিন পরিশ্রম করতে পারে তাহলে ও ইভলভ হয়ে মাস্টার ফার্মার অথবা হোলি ফার্মার পর্যন্ত হতে পারবে। তখন ওইখানে থেকে আরেকটা লোক বলতেছিল, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, লাইফস্টাইল ক্লাসের মধ্যে ফার্মার ক্লাস অতটাও খারাপ নয়। তারপর ওইখানে আরেকটা ছেলে আসে, আর ওর অ্যাওয়েকনিং ক্লাস হলো শেফ, আর এটা দেখার পর ও অনেক খুশি হয়ে যায়। আর তারপর ওই ছেলেটা বলতেছিল, আমার বাবাও একজন শেফ, আর আমি এই জিনিসটা কখনোই ভাবতে পারিনি যে আমিও শেফ হতে পারবো, তো এখন কোনো সন্দেহ ছাড়াই আমি আমার বাবার ব্যবসাটা দেখতে পারবো। তখন এসব দেখার পর ওই ওল্ড ম্যান মানে ফরমেশন মাস্টার বলতেছিল, এবার এই স্টুডেন্ট গুলো বেশি পাওয়ারফুল নয়। তখন এটা শোনার পর প্রিন্সিপাল বলতেছিল, হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলতেছেন, এদের মধ্যে কেউ রেয়ার ক্লাস অ্যাওয়েকনিং করতে পারবে না। তখন ফরমেশন মাস্টার বলতেছিল, কত বছর কেটে গেছে কিন্তু এই স্কুলের মধ্যে কেউ এখনো রেয়ার ক্লাসে অ্যাওয়েকনিং হয়নি, আর কেউ যদি কমব্যাট প্রফেশনের মধ্যে অ্যাডভান্স ক্লাসের মধ্যে অ্যাওয়েকনিং করতে পারে তাহলে তার জন্য অনেক ভালো হবে। তখন এটা শোনার পরে প্রিন্সিপাল বলতেছিল, হ্যাঁ আপনি একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু এই জিয়াংহাই সিটিতে শুধুমাত্র 2 জনই এমন লোক আছে যারা রেয়ার প্রফেশনে অ্যাওয়েকনিং করতে পারে, কিন্তু প্রতি বছরে রেয়ার ক্লাসে অ্যাওয়েকনিং করে শুধুমাত্র 1 জন অথবা 2 জন। আমি মনে হয় একটু বেশি বেশি ভাবছিলাম। তারপরে নেক্সট স্টুডেন্টকে দেখা হয়, আর ও ছিল জিয়াও জুই, আর ও হলো ফার্স্ট শিহাই স্কুলের স্টুডেন্ট। আর ও অ্যাওয়েকনিং ফরমেশনে যাওয়ার সময় বলতেছিল, লিনময় আমি আজকে তোমাকে দেখিয়ে দিব কে হচ্ছে আসল জিনিয়াস। তারপর ও বলতেছিল, যদিও আমাদের স্কুলের মধ্যে আমরা 2 জন হলাম টপ জিনিয়াস, কিন্তু তবুও তুমি সবসময় আমার থেকে ভালো ছিলে, কিন্তু আমি তোমার থেকে কখনোই হারবো না। আর জিয়া জুই যখন ফরমেশনের দিকে যাচ্ছিল তখন ফরমেশন মাস্টার ওকে দেখার পরে বলতেছিল, এই মেয়েটা ভালো কিছু করতে পারে, আমার মনে হয় এই কোনো রেয়ার প্রফেশন অ্যাওয়েকনিং করবে। তখন প্রিন্সিপাল বলতেছিল, মাস্টার জিয়াং আপনার এই কথাটা বলার কারণটা কি জানতে পারি? তখন মাস্টার জিয়াং বলতেছিল, এই মেয়েটার স্পিরিচুয়াল পাওয়ার অন্যান্য লোকেদের থেকে অনেক বেশি, আর আমার মনে হয় এই একটা মেজের মধ্যে অ্যাওয়েকনিং করতে পারবে। তখন এটা শোনার পর প্রিন্সিপাল বলতেছিল, কি একটা মেজে ট্রান্সফর্ম হতে পারবে? এটা তো অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস, তাও আবার কমব্যাট ক্লাসের মধ্যে, আর এটা যদি একটা ইউনিক মেজ স্পেশালাইজেশন হয় তাহলে তো এটা একটা রেয়ার ক্লাসের মধ্যে পড়বে। তারপর জিয়া জুই যখন ফরমেশনের মধ্যে যায় তখন ফরমেশনের ভেতর থেকে হাই অ্যামাউন্টের স্পিরিচুয়াল পাওয়ার রিলিজ হতে শুরু করে, আর ওইখানে একটা ভিশন তৈরি হয়, আর
এটা দেখার পরে প্রিন্সিপাল বলতেছিল এটা তো একটা রেয়ার ক্লাস, আর এটা তখনই তৈরি হয় যখন কেউ রেয়ার ক্লাস অথবা তার থেকে হাই লেভেলের কোনো ক্লাসের মধ্যে অ্যাওয়েকনিং করে। আর তারপরে আমরা জানতে পারি জিয়া জুই যেই ক্লাসের মধ্যে অ্যাওয়েকনিং করেছে সেটা হচ্ছে এলিমেন্টাল বেজ, আর এটা হচ্ছে একটা রেয়ার ক্লাস। আর এটা দেখার পরে সবাই কথা বলতেছিল ওয়াও জিয়া জুই তো একদম অসাধারণ, ও শুধুমাত্র একটা কম্প্যাক্ট প্রফেশনের মধ্যে অ্যাওয়েকনিং করেনি, তাছাড়া ও রেয়ার প্রফেশনের মধ্যে অ্যাওয়েকনিং করেছে। এলিমেন্টাল মেজ সত্যি অনেক পাওয়ারফুল একটা ক্লাস, আর বলা হয়ে থাকে যে এলিমেন্টাল মেজ লেভেল আপ করার পরে ওর শুধুমাত্র একটা সিঙ্গেল ফরবিডেন স্পেলের মাধ্যমেই পুরো শহরকে ধ্বংস করে ফেলতে পারবে। তারপর মাস্টার জিয়াং বলছিল লিটল গার্ল তোমার ফিউচার অনেক ভালো হতে চলেছে, আমরা যে জিয়া জুইকে জিনিয়াস বলি ও তার যোগ্য, ও সেটা আজকে প্রমাণ করে দিয়েছে। তারপর মাস্টার জিয়াং বলেছিল লিটল গার্ল তোমার ফিউচার অনেক ভালো হতে চলেছে। তখন জিয়া জুই মাস্টার জিয়াংকে বলেছিল সিনিয়র আপনার এই কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর জিয়া জুইয়ের ক্লাসমেট বলেছিল ক্লাসমেট জিয়া জুই তুমি তো অনেক কুল, আর তুমি একটা রেয়ার ক্লাসের মধ্যে অ্যাওয়েকনিং করেছো, তাও আবার কমব্যাট ক্লাসের মধ্যে। তখন আরেকটা মেয়ে বলতেছিল জিয়া জুই তোমাকে এবার চিন্তা করা লাগবে না, তুমি এবার ওই ছেলে লিনময়োকে অবশ্যই সারপাস করতে পারবে। কিন্তু তখনই জিয়া জুই কিছু দেখার পরে একেবারেই চমকে যায়, কারণ ওর সামনে দিয়ে এবার স্টেজে যাচ্ছিল লিনময়ো। আর লিনময়ো যখন স্টেজে যাচ্ছিল তখন জিয়া জুই ওকে পেছন থেকে দেখতেছিল, আর ও ভাবতেছিল এবার তুমি আমাকে সারপাস করতে পারবে না লিনময়ো। অন্যদিকে প্রিন্সিপাল মাস্টার জিয়াংকে বলতেছিল আপনি এই ছেলেটার ব্যাপারে কি ভাবতেছেন? তখন মাস্টার জিয়াং বলেছিল এই ছেলেটাকে তো দেখে অনেক শান্ত মনে হচ্ছে, কিন্তু আমি এর মধ্যে কোনো স্পেশাল জিনিস দেখতে পাচ্ছি না। তখন প্রিন্সিপাল মাস্টার জিয়াংকে বলে এই পুরো একাডেমির মধ্যে যে দুইজন টপ জিনিয়াস ছিল তার মধ্যে তো জিয়া সেকেন্ড নাম্বার ছিল আর লিনময়ো হলো ফার্স্ট। তখন মাস্টার জিয়াং বলেছিল একাডেমির পারফরমেন্সের সাথে অ্যাওয়েকনিং ক্লাস চেঞ্জের কোনো সম্পর্কই নেই, তো একাডেমিতে যদি কেউ সাকসেসফুল হয় তো এমন কোনো ব্যাপার নয় যে ও প্রফেশন সিলেকশনেতেও সাকসেসফুল হবে। অন্যদিকে প্রিন্সিপাল মনে মনে আশা করতেছিল যাতে লিনময়োর কাছেও যাতে একটা রেয়ার প্রফেশন আসতে পারে, কিন্তু লিনময়ো যখনই ওই টেলিপোর্টেশন সার্কেলের মধ্যে যায় পুরো এরিয়াটাই ক্লাউডের মধ্যে ঢেকে যায়, আর একটা ভিশন তৈরি হয়। আর ওইখানে সবগুলো স্টুডেন্ট একেবারে অবাক হয়ে গেছিল, আর ওরা বলা বলি করতেছিল এখানে হঠাৎ করে এত জোরে বাতাস আসতেছে কেন, এমনকি পুরো আকাশটাই কালো মেঘের মধ্যে ঢেকে গেছে। আর ওইখানে প্রিন্সিপাল জিয়াং অবাক হয়ে বলেছিল আর এখানে হচ্ছেটা কি? তখন মাস্টার জিয়াং বলেছিল এটা তো একটা ভিশন। তখন প্রিন্সিপাল বলেছিল কি এটা ট্রান্সমিশন ভিশন? কিন্তু এত বড় কিভাবে হতে পারে ওইটা? কারো ট্রান্সফরমেশন ভিশন এত বড় কিভাবে হতে পারে যে পুরো ওয়েদারটাই চেঞ্জ করে ফেলতে পারে? তো লিনময় কি কোনো কমব্যাট ক্লাস পাবে নাকি ও কোনো সাপোর্ট ক্লাস পাবে? অন্যদিকে জিয়া তো এই পুরো জিনিসটা দেখার পর একদমই বিশ্বাসই করতে পারতেছিল না, আর ও তো মনে মনে আশা করতেছিল যে ও এবার লিনকে হারিয়ে দেবে। কিন্তু এখানে লিনময়ের যে ভিশনটা ছিল ওইটা জিয়ার ভিশনের থেকে অনেক বড় ছিল। ওখানে ওইখানকার স্টুডেন্টরা ক্লাউডের মধ্যে কিছু নড়াচড়া করতে দেখে, আর ওরা যখন একটু ভালো করে দেখে ওরা ওইখানে দেখতে পায় অনেকগুলো আনডেড সোলজার ছিল। আর এটা দেখার পরে ওইখানে তারা সবাই অবাক হয়ে যায়, আর এটা দেখার পরে ওইখানে তারা সবাই ভয় পেয়ে যায়। আর ওরা বলতেছিল এখানে আনডেড সোলজাররা কি করতেছে, আর ওইখানে অসংখ্য আনডেড সোলজার ওই ক্লাউডের মধ্যে ছিল। অন্যদিকে জিয়াও তো জানতো যে এটা একটা ভিশন, কিন্তু ও মনে মনে ভাবতেছিল আমি তো কখনো এদের সাথে লড়তে পারবো না। তারপর ধীরে ধীরে লিনময়োর পুরো ভিশনটাই শেষ হয়ে যায়, আর তারপরে আমরা জানতে পারি লিনময়োর প্রফেশন হলো নেক্রোম্যান্সার। আর যারা সোলো লেভেলিং দেখেছেন তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন নেক্রোম্যান্সার মানে কি, আর এটা হচ্ছে একটা ইউনিক হিডেন ক্লাস। তখন ওর পাওয়ার দেখার পরে লিনময়ো বলেছিল একটা হিডেন ক্লাস, এটা তো অনেক ইউনিক একটা হিডেন ক্লাস। এর মানে তো এটাই যে এই পুরো ওয়ার্ল্ড এর মধ্যে শুধুমাত্র আমি একাই আছি যে নেক্রোম্যান্সার ক্লাসের মধ্যে অ্যাওয়েকনিং করেছে, আর আমি যতক্ষণ পর্যন্ত মারা যাব না ততক্ষণ পর্যন্ত এই ক্লাসে কেউ অ্যাওয়েকনিং করতে পারবে না। আর একটা ইউনিক হিডেন ক্লাস শুধুমাত্র একটা রেয়ার ক্লাসের থেকে রেয়ার নয়, এটা একটা লেজেন্ডারি ক্লাসের থেকেও রেয়ার। আর এটা দেখার পর ওইখানে থাকা সবগুলো স্টুডেন্ট অবাক হয়ে বলতেছিল লিনময়ো কি এতটা পাওয়ারফুল, আর সেই কারণে ও একটা হিডেন রেয়ার প্রফেশনকে অ্যাওয়েকনিং করতে পেরেছে। ওরা সবাই লিনময়ের ভাগ্যের উপরে একদম বিশ্বাসই করতে পারতেছিল না, আর কিছু কিছু স্টুডেন্ট তো এখনো লিনময়ের উপরে জেলাস হয়েছিল। আর ওরা সবাই বলতেছিল প্রতিটা হিডেন ক্লাসের মানে এটাই নয় যে ওরা সবাই অনেক পাওয়ারফুল হবে। আর একটা স্টুডেন্ট তো সবাইকে বোঝাচ্ছিল হিডেন প্রফেশনের মধ্যে কিছু কিছু এমন প্রফেশন আছে যেগুলো রিয়েল কম্প্যাক্টের মধ্যে কোনো কাজেই আসে না। আর ওইখানে যতগুলো মেয়ে ছিল ওই ভিশনটা দেখার পরে ওরা সবাই ভয় পেয়ে গেছিল, আর ওরা সবাই বুঝতে পেরে যায় নেক্রোম্যান্সার সত্যি সত্যি একটা ভয়ঙ্কর প্রফেশন। আর একটা স্টুডেন্ট তো এটা পর্যন্ত বলে ফেলে যে লিনময় তো কারোর সাথে কথা বলে না, আর এইভাবে আনডেড কে কন্ট্রোল করা এটা মনে হয় এর জন্যই সবচেয়ে ভালো হবে। কিন্তু লিনময় এই জিনিসটা জানতো যে ও যে হিডেন প্রফেশনের মধ্যে অ্যাওয়েকনিং করেছে ওটা নিজে ও ভাবতেও পারবে না যে কতটা ভালো। তখনই মাস্টার জিয়াং লিনময় এখানে চলে আসে, আর ও লিনময়কে একটু থামতে বলে, আর ও লিনময়কে একটা রিকোয়েস্ট করে। তখন লিনময় মাস্টার জিয়াংকে রেসপেক্ট দিয়ে বলেছিল আপনি আমার কাছ থেকে কি জানতে চান? তখন মাস্টার জিয়াং বলেছিল আমি আমার লাইফেও এই ধরনের কোনো প্রফেশন দেখিনি, তো আমি একটু জানতে চাই যে তোমার এই প্রফেশনটা কোন ধরনের। তখন লিনময় মনে মনে ভাবতেছিল আমি এখনকার জন্য লেভেল 1 এর একটা স্কেলিটন সোলজারকে সামান করতে পারি, আমার এই যে হিডেন প্রফেশনটা আছে এটা একদম অসাধারণ। আর এত কম সময়ের মধ্যে লিনময় ওর প্রফেশনের ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছিল, আর ও এই জিনিসটাও বুঝতে পেরেছিল যে এই প্রফেশনের কারণে ওর স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেড়ে গেছে, আর ওর ক্লাসটা মেজ ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু ও যতগুলো স্কেলিটনকে সামান করবে সবগুলো হবে ওয়ারিয়ার ক্যাটাগরির। আর তখন এই লিনময় মাস্টার জিয়াং এর সামনে একটা স্কেলিটন সোলজারকে সামান করে, আর এটা দেখার পর ওইখানে তারা সকল স্টুডেন্ট ভয় পেয়ে যায়। আর ওরা বলতেছিল সত্যি সত্যি তো লিনময় এখানে একটা স্কেলিটন সোলজারকে সামান করেছে, আর এই স্কেলিটন সোলজারটা তো ওই মেঘের মধ্যে থাকা স্কেলিটন সোলজার গুলোর মতো দেখা যাচ্ছে। আর এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পেরে যায় নেক্রোম্যান্সার মোটেও একটা খারাপ প্রফেশন নয়, এটা ভবিষ্যতে অনেক পাওয়ারফুল একটা ক্লাস হতে পারে। তখনই মাস্টার জিয়াং ওই স্কেলিটন সোলজারের উপর একটা স্পেল কাস্ট করে। আর আপনারা হয়তো বা ভাবছেন সাংজিনুর কাছে তো সিস্টেম
ছিল। তো লিনময়ের কাছে সিস্টেম কই? তো অবশ্যই লিনময়ের কাছেও সিস্টেম আছে, আর লিনময় ওই সিস্টেমের মাধ্যমেই ওই স্কেলেটন সোলজার গুলোকে কন্ট্রোল করতেছিল। আর তখনই সিস্টেম লিনময়কে বলে তোমার স্কেলেটনের উপরে অ্যাটাক হয়েছে, তো আপনি কি আপনার অপোনেন্টের উপরে কাউন্টার অ্যাটাক করবেন? কিন্তু লিনময় ওর স্কেলেটন সোলজারকে থামিয়ে দেয় যাতে ওই স্কেলেটন সোলজার কোনো কাউন্টার অ্যাটাক না করতে পারে। আর এটা দেখার পরে মাস্টার জিয়াং বুঝতে পারে যে এই স্কেলেটনটা সবসময় সতর্ক হয়ে থাকে। তারপর মাস্টার জিয়াং ভাবতেছিল আমি একজন লেভেল 52 মেজ, আর এখানে যে লিনময় ছেলেটা আছে ও তো শুধুমাত্র লেভেল 1 এর একটা ছেলে, কিন্তু আমি যখন লিনময়ের স্কেলেটনের উপরে অ্যাটাক করেছি তখন এই স্কেলেটন সোলজার তো শান্ত হয়ে আছে। এটা সত্যি একটা ইন্টারেস্টিং ব্যাপার। যদিও এই স্কেলেটন সোলজারের অ্যাট্রিবিউট লেভেল 1 এ আছে, কিন্তু তবু আমার মনে হয় এখন এই লিনময়ের ছেলেটার লেভেল 1 এ থাকার কারণে এই স্কেলেটন সোলজারেরও লেভেল 1 দেখাচ্ছে। আর পরবর্তীতে যখন লিনময়ের লেভেল বাড়বে তখন আমার মনে হয় লিনময় এর থেকে পাওয়ারফুল স্কেলেটন সোলজারকে সামান করতে পারবে। আর এই জন্য মাস্টার জিয়াং টেস্ট করার পরেও এই জিনিসটা জানতে পারেনি লিনময়ের লেভেল, লিনময়ের স্ট্রেংথ আর লিনময়ের প্রফেশনের ফুল পাওয়ার কতদূর পর্যন্ত হবে। তখন মাস্টার জিয়াং হাসতে হাসতে লিনময়কে বলতেছিল সত্যি তুমি অনেক পরিশ্রম করেছো তোমার পাওয়ার ইনক্রিজ করার জন্য, আর আমার মনে হয় তোমার এই পাওয়ার ভবিষ্যতে তোমার অনেক কাজে আসবে। আর তুমি যে প্রফেশনটা পেয়েছো আমার মনে হয় ভবিষ্যতে অনেক জরুরি একটা প্রফেশন হতে চলেছে এই ওয়ার্ল্ডের জন্য। তখন লিনময় মাস্টার জিয়াং এর সাথে কথা শেষ করে ওইখান থেকে চলে যাচ্ছিল, আর লিনময়ের পেছনে পেছনে ওর স্কেলেটনটাও যাচ্ছিল। তখন গাওয়াং লিনময়কে বলতেছিল লিনময় তুমি অনেক ভালো একটা কাজ করেছো। আর তারপর গাওয়াং লিনময়কে বলতেছিল আমি কি তোমার স্কেলেটন সোলজারকে টাচ করে দেখতে পারি? আর তারপর গাওয়াং লিনময়কে জিজ্ঞেস করে তোমার এই স্কেলেটনটা কি অনেক পাওয়ারফুল? তখন লিনময় বলে এই স্কেলেটনটা এখন তোমার থেকেও পাওয়ারফুল আছে। আর এটা শোনার পরে গাওয়াং ওর কথাটা একদমই বিশ্বাস করে না। আর যখন গাওয়াং ওই স্কেলেটনটাকে টাচ করে দেখতেছিল তখন ও এই জিনিসটাই ভাবতেছিল এটা শুধুমাত্র একটা দুর্বল স্কেলেটন। তারপর লিনময় যখন ওর স্কেলেটন সোলজারকে আনসামান করে দেয় তখন ওর ওইখানে একটা সিস্টেম নোটিফিকেশন আসে, আর ওই নোটিফিকেশনের মাধ্যমে ও জানতে পারে ওর সিস্টেমের মধ্যে একটা সামানিং স্পেস নামের একটা জিনিস আছে, আর ওর মধ্যে শুধুমাত্র লিনময় একটা স্কেলেটন সোলজারকে সামান করেছে। আর লিনময়ের এখনকার লিমিট হলো 10 পর্যন্ত, তার মানে লিনময় এখন 10টা স্কেলেটন সোলজারকে সামান করতে পারবে। আর এইখানে লিনময়ের জন্য একটা ভালো ব্যাপার হচ্ছে এই স্কেলেটন সোলজার গুলোকে সামান করার জন্য ওকে কোনো স্পিরিচুয়াল এনার্জি ইউজ করতে হচ্ছিল না, আর এটা লিনময়ের জন্য অনেক অ্যাডভান্টেজের একটা জিনিস ছিল। আর তাছাড়া ওইখানে যে ওর ক্যাপাসিটিটা ছিল ওইটাও ধীরে ধীরে বাড়তেছিল। আর এইখানে লিনময় এই জিনিসটা বুঝতে পারে যে ওকে যত তাড়াতাড়ি সম্ভব লেভেল আপ করতে হবে। আর যখন লিনময় ওর প্রফেশনকে চেঞ্জ করতেছিল তখন ওর কাছেও একটা ভিশন এসেছিল যে ওকে ফিউচারের মধ্যে নেক্রোম্যান্সার হতে হবে। আর ভবিষ্যতে এমন একটা দিনও আসবে যেই সময় লিনময় ওর পাওয়ার ইউজ করে একটা ড্রাগনকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলতে পারবে। তারপর গাওয়াং ওর অ্যাওয়েকনিং করে আসে, আর তারপর গাওয়াং হাসতে হাসতে বলতেছিল আমি তো একজন নাইট হয়ে গেছি, আর আমার মনে হয় আমরা দুজন ভবিষ্যতে একসাথে টিম আপ করে ডেনজিন ক্লিয়ার করতে পারি। আর তারপর এই লিনময় আর গাওয়াং একসাথে কথা বলতেছিল। আর ওইখানে গাওয়াং এর প্রফেশন ছিল নাইট অফ সোয়ার্ড অ্যান্ড শিল্ড, আর এটা একটা অ্যাডভান্স ক্লাসের প্রফেশন ছিল। তখন গাওয়াং বলতেছিল তো তুমি ফাইনালি আমার সাথে কথা বললে, আর আমি যে অন্য একজনকে উদ্দেশ্য করে তোমার সাথে কথা বলতেছিলাম এটা কি তুমি একদমই নোটিস করোনি? তখনই প্রিন্সিপাল বলতেছিল এতে কোনো যায় আসে না যে তোমরা কোন ক্লাসে অ্যাওয়েকনিং করেছো, এই স্কুল তোমাকে এমন একটা জায়গা তৈরি করে দিবে যেখানে তোমরা লেভেল আপ করতে পারবে। আর সেই সাথে আমি এখানে ঘোষণা দিচ্ছি এই অ্যাওয়েকনিং সিরিমনি এখানে শেষ হয়ে গেল, আর কালকে তোমাদের সবার জন্য একটা নোভাইস লেভেলের ডেনজিনকে ওপেন করা হবে। আর আমি আশা করি তোমরা সবাই হার্ড ওয়ার্ক করবে লেভেল আপ করার জন্য। আর আমি আশা করি গত সপ্তাহে যে এক্সামটা হবে তোমরা সবাই ওই এক্সামের মধ্যে ভালো পারফরমেন্স করবে আর ভালো ভালো হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে এন্টার করতে পারবে। আর এটা শোনার পর লিনময় ভাবতেছিল এই নোভাইস ডেনজিনের মধ্যে যেই সব মনস্টার থাকবে ওই সবগুলো লেভেল 1 থেকে লেভেল 8 এর মধ্যে থাকবে, আর এই সব ডেনজিনের যে ডিফিকাল্টি লেভেল থাকবে ওগুলো অনেক কম হবে। তো রিয়েল ব্যাটেলে গিয়ে ফাইট করার আগে আমাদেরকে এইসব মনস্টারদের সাথে ফাইট করে ট্রেনিং করতে হবে। আর তখন জিয়া রেগে মেগে লিনময়ের এখানে চলে আসে, আর ও লিনময়কে বলতেছিল আমি এখনই তোমার সাথে কম্পিট করতে চাই, তো তোমার কাছে কি এতটা ক্যাপাবিলিটি আছে যে তুমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে? আর সামনে যতগুলো এক্সাম আসবে আমি দেখতে চাই যে আমাদের দুইজনের মধ্যে কার গ্রেড সবচেয়ে ভালো হবে। আর লিনময় ও জিয়ার ওই কথাটা মেনে নেয় যে এরপর যে এক্সাম গুলো হবে তার মধ্যে কে সবচেয়ে বেশি ভালো স্কোর করতে পারবে। তখন জিয়া লিনময়কে বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে এইটা আমাদের মধ্যে একটা ডিল হলো। আর আমার একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার কাছে কখনোই ডিফিট হতে চাই না। যদিও আজকে আমি তোমাকে হারাতে পারিনি কিন্তু আমি এরপর থেকে তোমার কাছ থেকে কোনো ডিফিটই অ্যাকসেপ্ট করবো না। তারপর লিনময় ওর বাসায় চলে আসে আর একটা ফটো হাতে নিয়ে ও দেখতেছিল। তারপর ওই পিকচারটা হাতে নেওয়ার পর ও বলতেছিল আমি সাকসেসফুলি আমার প্রফেশন চেঞ্জ করে নিয়েছি আর আমি একটা সুপার রেয়ার প্রফেশন পেয়েছি। আর তারপর ও বলতেছিল সিস্টার আপনি শুধুমাত্র আমার জন্য একটু অপেক্ষা করেন, আমি ভবিষ্যতে জিএজি একাডেমির মধ্যে ভর্তি হব। কিন্তু তখনই লিনময়ের দরজায় নক হয়, আর লিনময় যখন গিয়ে দরজা খুলে ও দেখতে পায় প্রিন্সিপাল ওখানে চলে এসেছে। আর প্রিন্সিপাল তো এই জিনিসটাও ভালো করে জানতো লিনময়ের বড় বোন এই পুরো সিটির মধ্যে এমন একজন স্টুডেন্ট ছিল যে জিংজিং একাডেমির মধ্যে এডমিশন নিয়েছিল। আর প্রিন্সিপাল লিনময়ের বড় বোনকে প্রমিস করেছিল যে ও লিনময়ের ভালোভাবে খেয়াল রাখবে, আর এখন প্রিন্সিপালকে ওর প্রমিস ভালো করে পালন করতে হবে। আর ওইখানে প্রিন্সিপাল লিনময়কে কিছু ম্যাটেরিয়ালস দেয়, আর এই জন্য লিনময় প্রিন্সিপালকে থ্যাংক ইউ বলে। তারপর প্রিন্সিপাল লিনময়কে বলেছিল কালকে তো তুমি ডেনজিনে প্রথমবারের জন্য যাচ্ছ, তো তোমাকে আজকে অনেক ভালোভাবে রেস্ট নিতে হবে। আর এটা শোনার পর লিনময়ও হ্যাঁ বলে। আর মধ্যরাতে লিনময়ের ওইখানে একটা সিস্টেম লোডিং হচ্ছিল, আর এই জিনিসটা দেখার পরে লিনময়ও অবাক হয়ে যায়। আর ও ভাবতেছিল হঠাৎ করে আমার সাথে হচ্ছেটা কি। আর এইখানে একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে লিনময়ও ছিল একজন নেক্রোম্যান্সার, আর এই জন্য সিস্টেম বাইন্ডিং হওয়ার জন্য যেই সব ম্যাটেরিয়ালস প্রয়োজন ছিল
ওই সবকিছু লিনময়ের কাছে আগে থেকেই ছিল, আর এই জন্য লিনময়ের সাথে এই সিস্টেমটা বাইন্ড হচ্ছিল। আর এটা ছিল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সিস্টেম স্পেস। আর যখনই ওই সিস্টেমটার পুরো লোডিং শেষ হয়ে যায়, তখন লিনময় জানতে পারে এই সিস্টেমটা ওর বডির মধ্যে একটা প্যাসিভ স্কিলও অ্যাড করে দিয়েছে, আর সেই সাথে একটা ট্যালেন্টও অ্যাওয়েকনিং করে দিয়েছে। আর এটা পুরোপুরি ভাবে একটা গডলি ইফেক্ট ছিল। আর এখানে লিনময় ওর 10 স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে একটা স্কেলিটন সোলজারকেও তৈরি করতে পারবে। আর এই স্কেলিটন সোলজারের অ্যাট্রিবিউট নর্মাল স্কেলিটন সোলজারের থেকে অনেক বেশি হবে। আর এখানে এই স্কেলিটন সোলজারের অ্যাট্রিবিউট 5 গুণ পর্যন্ত ইনক্রিজ হয়ে গেছিল। আর এখানে লিনময়ের কাছে একটা স্কিল ছিল, ওটার নাম ছিল ড্যামেজ ট্রান্সফার। আর এই স্কিলটার কারণে লিনময় সেম লেভেলের অপোনেন্টের কাছে একদম ইনভিজিবল ছিল। আর লিনময় তো এই জিনিসটা শিওর ছিল যে ওকে এখন আর কেউ হারাতে পারবে না। তারপর পরের দিন সকালে আমাদেরকে নোভাইস লেভেলের ডেঞ্জিনের সিন দেখানো হয়। ওইখানে গাওয়াং লিনময়কে জিজ্ঞেস করতেছিল, তুমি কি আমার সাথে টিম আপ করবে? কিন্তু লিনময়ও গাওয়াং এর প্রশ্নের কোনো উত্তরই দেয় না। আর এটা শোনার পরে গাওয়াং রেগে যায় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমার পাওয়ারকে কম ভাবতেছো নাকি? আর আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করেছিলাম যে আমরা দুজন একসাথে টিম আপ করতে পারবো কি না, তাহলে তুমি আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না কেন? আর এই কথাটা শোনার পরে লিনময় পেছনে ফিরে দেখে আর ও গাওয়াংকে বলতেছিল, এই ডেনজিনটাতে টিম আপ করার কোনো দরকার নাই। এই ডেনজিনে যত লোক একসাথে যাবে লেভেল আপ হতে তাদের তত দেরি হবে। আর তুমিও যদি এখানে একাই যাও তাহলে তোমার জন্য এটা ভালো হবে। আর শুধু লিনময়ও নয়, ওইখানে জিয়াও বলে, হ্যাঁ লিনময় যেটা বলতেছে ও একদম ঠিক বলতেছে। কোন লোক যদি টিম আপ করে এই ডেনজিনের মধ্যে যায় তাহলে এই ডেনজিনের মধ্যে যেসব এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবে সেটা দুইজনের মধ্যেই ভাগ হয়ে যাবে সমানভাবে। আর তাছাড়া তো আমার সিনিয়র আমাকে বলেই দিয়েছে এই ডেনজিনের মধ্যে যদি কোনো ওয়ারিয়ার যেতে চায় তাহলে ওর একা যাওয়াটাই ভালো হবে। আর কোনো একজন ওয়ারিয়ার যদি 10 লেভেলের নিচে হয় আর ও যদি লেভেল আপ করতে চায় তাড়াতাড়ি, তাহলে ওকে টিম আপ করার কোনো দরকার নাই, ওকে একা একাই এই ডেনজিনের মধ্যে যেতে হবে। আর লেভেল 10 হওয়ার পরেই টিম আপ করাটা ওর জন্যই ভালো হবে। তো এই ডেনজিনে একা যাওয়াটাই সবচেয়ে ভালো ডিসিশন। তখন ওইখানে প্রিন্সিপাল চলে আসে আর প্রিন্সিপাল ওইখানে বলতেছিল, জিয়া আর লিনময় এরা দুজন সাপোর্ট ছাড়াই এই ডেনজিনের মধ্যে যেতে পারবে, কারণ এরা দুজন অনেক পাওয়ারফুল ক্লাসে অ্যাওয়েকনিং করেছে। আর তাই বাকি সবাই অবশ্যই সাপোর্ট নিয়ে এই ডেনজিনের ভিতরে যাবে। এটার কারণ হচ্ছে এই ডেনজিনটা লোয়ার লেভেল, ঠিক আছে? এর মানে এটা নয় যে এই ডেনজিনের মধ্যে কোনো বিপদ নাই। তো এই জন্য সবাইকে নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে। আর তাই তোমাদেরকে একটা সাপোর্ট নিয়ে যাওয়া উচিত। তারপর প্রিন্সিপাল সবাইকে বলতেছিল, তোমরা সবাই এখনো স্টুডেন্ট আর তোমাদের কাছে এখনো কোনো স্কিল বা ট্রিক নেই যে যদি তোমরা এই ডেনজিনের ভিতরে বিপদে পড়ো তাহলে ওই স্কিল বা ট্রিক ইউজ করে তোমরা এই ডেনজিনের ভিতর থেকে বেরিয়ে আসতে পারবে অথবা এই ডেনজিনটাকে ক্লিয়ার করতে পারবে। তখন একটা স্টুডেন্ট প্রিন্সিপালকে জিজ্ঞেস করে, তাহলে জিয়া আর লিনময়কে কেন সাপোর্টের প্রয়োজন নেই? তখন প্রিন্সিপাল বলে, জিয়া এখন জিয়াজিং একাডেমিকে টার্গেট করতেছে, তো তার জন্য জিয়াকে এখানে কোনো সাপোর্ট নিয়ে যাওয়ার দরকার নেই। আর তাছাড়াও জিয়া একজন এলিমেন্টাল মেজ, আর তাই জিয়ার জন্য এই ডেনজিনটা ক্লিয়ার করা অতটাও কঠিন নয়। আর এখানে জিয়াকে অন্যদের থেকে অনেক তাড়াতাড়ি লেভেল আপ করতে হবে যদি ও জিয়াজু একাডেমিতে যেত। আর যদি লিনময়ের কথা বলা হয়, এখানে মাস্টার জিয়া আর প্রিন্সিপাল দুইজনে জানতো না যে লিনময়ের পাওয়ারটা কি। তো এখানে যদি কেউ লিনময়কে সাপোর্ট করার জন্য যেতে চাও তাহলে তোমরা লিনময়কে গিয়ে জিজ্ঞেস করতে পারো। কিন্তু ওইখানে যতগুলো মেয়ে ছিল ওরা সবাই লিনময়ের 100 সোলজারের জন্য অনেক ভয় পেয়েছিল। তখন লিনময় প্রিন্সিপালকে বলে, আমিও জিয়াজিং একাডেমিতে যাওয়ার জন্য টার্গেট করতেছি। আর এই কথাটা শোনার পরে প্রিন্সিপালও অবাক হয়ে যায়। আর তারপর প্রিন্সিপাল লিনময়কে জিজ্ঞেস করে, তুমি কি জানো জিয়াজিং একাডেমি কতটা হার্ড একাডেমি? আর তুমি কি জানো ওই একাডেমিতে জয়েন হওয়াটা কতটা হার্ড? আর ওইখানে ওই একাডেমিতে জয়েন হওয়ার জন্য তোমাকে তো কমসে কম লেভেল 12 হতেই হবে। আর তুমি যদি সেফ প্লেসে থাকতে চাও তাহলে ফাইনাল ট্রায়াল আসার আগেই তোমাকে লেভেল 15 পর্যন্ত যেতে হবে। আর তাছাড়াও তো তোমার সিস্টার লেভেল 16 যাওয়ার পরেই জিয়াজিং একাডেমিতে যাওয়ার জন্য কোয়ালিফাই হয়েছিল। তারপর প্রিন্সিপাল লিনময়কে জিজ্ঞেস করতেছিল, তোমার কি মনে হয় এত কম সময়ের মধ্যে লেভেল 12 পর্যন্ত যাওয়াটা এতটা সহজ ব্যাপার? আর এখানে যখন তুমি লেভেল 15 পৌঁছে যাবে তখন লেভেল আপ করা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর এই নোভাইস ডেনজিনের মধ্যে যে মনস্টার গুলো আছে ওদের সর্বোচ্চ লেভেল হলো লেভেল 8। তো এখানে যদি তুমি এই ডেনজিনটা বারবারও ক্লিয়ার করো তাহলে তুমি লেভেল 12 এ যেতে পারবে না এই ডেনজিনটা ক্লিয়ার করে। আর তাছাড়াও জিয়াজিং একাডেমিতে তোমার শুধু লেভেলই দেখা হবে না, আর অনেকগুলো জিনিস রিকোয়ারমেন্ট থাকবে। আর ওই সবকিছু যখন রিকোয়ারমেন্ট ফুলফিল হবে তখনই তুমি জিয়াজিং একাডেমিতে ভর্তি হতে পারবে। তখন লিনময় কনফিডেন্টলি প্রিন্সিপালকে বলে, আমার কাছে কনফিডেন্স আছে যে আমি জিয়াজিং একাডেমিতে ভর্তি হতে পারবো। আর এটা শোনার পরে প্রিন্সিপাল লিনময়কে গুড লাক বলে। আর প্রিন্সিপাল মনে মনে ভাবতেছিল লিনময়ের কাছে একটা হিডেন প্রফেশন আছে, তো আমার মনে হয় লিনময় জিয়াজিং একাডেমিতে যেতেও পারে। আর লিনময় যদি ওর পাওয়ার ভালোভাবে ইউজ করতে পারে তাহলে এই কাজটাও সম্ভব হতে পারে। আর অন্যদিকে জিয়া ডেনজিনের মতো যাওয়ার আগে লিনময়কে বলতেছিল, আমরা দুজন তো কমপ্লিট করতেছি তাই না? তো এই ডেনজিনটা ক্লিয়ার করার পরে কে সবচেয়ে বেশি তাড়াতাড়ি লেভেল আপ করতে পারে আমরা এই জিনিসটাই দেখবো। আর এখানে জিয়া এই জিনিসটা দেখতে যাচ্ছিল যে ডেনজিনের ভেতরে থাকা মনস্টার গুলোকে মারার পরে লিনময় বেশি লেভেল আপ করতে পারে নাকি জিয়া বেশি লেভেল আপ করতে পারে। আর এখানে জিয়া ফুল কনফিডেন্সের মধ্যে ছিল যে এই চ্যালেঞ্জের মধ্যে জিয়া লিনময়কে হারিয়ে দিবে। আর এই কথাটা শোনার পরে লিনময়ও বোঝা যায় যে জিয়া এইসব জিনিসের উপরে অনেকটাই কম্পিটিটিভ, কিন্তু লিনময় এইসব জিনিসের ব্যাপারে বেশি ভাবে না। আর ডেনজিনের ভেতরে ঢোকার সাথে সাথেই লিনময় এখানে একটা স্কেলিটন সোলজারকে সামান করে, আর সেই কারণে ওর 10 স্পিরিচুয়াল পাওয়ার চলে যায়। তারপর লিনময়ও মনে মনে ভাবতেছিল, কালকে পুরো রাত মেডিটেশন করার পরে আমার স্পিরিট পুরো 40 পয়েন্ট রিকভার করেছে, তো এই কারণে আমি আরো 4টা 100 সোলজারকে সামান করতে পারবো। তারপর লিনময় এখানে আরো 4টা 100 সোলজারকে সামান করে, আর ওই সোলজার গুলোকে সামান করার সাথে সাথে ওই সোলজার গুলোকে অর্ডার দিয়ে দেয় মনস্টার গুলোকে খুঁজে বের করে করে মারার জন্য। আর ওই সব 100 সোলজার আশেপাশে গিয়ে যতগুলো মনস্টার ছিল সবগুলোকে মারতে শুরু করে। আর সেই কারণে লিনময় এক্সপেরিয়েন্স পয়েন্ট পেতে শুরু করে। আর এটা দেখার পরে লিনময়ও বোঝা যায় এই প্রফেশনটা ওর জন্য কতটা ভালো।
কারণ ও কয়েক মিনিটের মধ্যে ওর নিজের এক্সপিরিয়েন্সকে 10% পর্যন্ত ইনক্রিজ করে ফেলেছে। আর আধা ঘন্টার মধ্যে লিনময়োর লেভেল আপও হয়ে যায়। আর লেভেল আপ হওয়ার পরে লিনময়ো দুইটা লেভেল 2 আনডেড সোলজারকে সামান করতে পারতো। আর এইসব আনডেড সোলজারের স্টেটও অনেক বেশি ছিল। আর এখন লিনময়ো টোটাল 8টা আনডেড সোলজারকে সামান করতে পারতো। আর এই জন্য লিনময়োর লেভেল আপ করার স্পিডও বেড়ে যায়। তবে এটা তো ছিল লিনময়োর শুরু মাত্র। তাছাড়াও লিনময়োর কাছে আরো একটা ফাংশন ছিল। লিনময়ো ওর সিস্টেম থেকে ম্যাপের মতো দেখতে কিছু একটা ওপেন করে। আর এটা একটা ওর প্রফেশনেরই অংশ ছিল। যখন লিনময়ো ওর স্কেলিটন সোলজার গুলোকে ডিটেক্ট করতেছিল, ওর স্কেলিটন সোলজার গুলো এই ধরনের একটা ম্যাপ তৈরি করতেছিল। আর এই কারণে লিনময়ো এই পুরো ডেনজিনটার একটা লেআউট পেয়ে যায়। আর ওইখানে লিনময়ো দেখতে পায় ওর স্কেলিটন সোলজার গুলো কিছু কিছু মনস্টারকে মিস করে ফেলেছে। আর এটা দেখার পরে লিনময়ো বলতেছিল এটা তো অনেক ভালো হয়েছে যে আনডেড সোলজার গুলো কিছু কিছু মনস্টারকে মিস করে ফেলেছে। এর মাধ্যমে আমি আমার প্যাসিভ স্কিলকে চেক করতে পারবো। আর লিনময়োর এই প্যাসিভ স্কিলটার নাম হলো সোল ব্লেজ। আর লিনময়ো এই স্কিলটা ইউজ করার সাথে সাথেই ওর সামনে থাকা মনস্টারটাকে মেরে ফেলে। আর লিনময়োর এই স্পিরিচুয়াল অ্যাটাকটা অনেক পাওয়ারফুল ছিল। এটা যে কোনো ধরনের ম্যাজিক্যাল আর ফিজিক্যাল ব্যারিয়ারকে পার করে টার্গেটকে অ্যাটাক করতে পারে। আর এই জন্য এই অ্যাটাকের পুরোপুরিভাবে ইম্প্যাক্ট পড়তো এনিমির উপরে। আর এইখানে লিনময়োর কাছে যতগুলো স্কিলে ছিল ওই সবগুলো স্কিলই অনেক পাওয়ারফুল ছিল। এমনকি লিনময়ো যদি ওর ফিজিক্যাল স্ট্রেংথ নাও বাড়ায় তবুও এই নেক্রোম্যান্সি প্রফেশন যে কোনো ধরনের লেজেন্ডারি প্রফেশনের থেকে অনেক পাওয়ারফুল হবে। আর তখনই লিনময়ো আবারও লেভেল আপ করে। আর ওইখানে লিনময়ো যতবারই লেভেল আপ করে ওইখানে ও আরো বেশি স্কেলিটন সোলজারকে সামান করতে পারে। আর তারপরে ওর লেভেল আপ করার স্পিডও আরো বেড়ে যায়। আর তারপর লিনময়ো ভাবতেছিল এই নোভাইস লেভেলের ডেনজিনের সময় ছিল 12 ঘন্টা। আর এতক্ষণে আমার এখানে 4 ঘন্টা হয়ে গেছে। আর অলরেডি আমি এখানে লেভেল 4 এ পৌঁছে গেছি। আর আমি যদি এইভাবেই কন্টিনিউ করি তাহলে আমি আর 1 ঘন্টার মধ্যে আবারও লেভেল আপ করব। আর এই ডেনজিনের মধ্যে যদি আমি লেভেল 8 এ পৌঁছে যাই তাহলে আমি জিয়াহাই সাভার নামের একটা জায়গাতে যেতে পারবো। আর ওইখানে যাওয়ার পরে আমি হায়ার লেভেলের আরো বেশি বেশি মনস্টার পাবো। আর তার কারণে আমার লেভেল আপ আরো তাড়াতাড়ি হবে। তারপর সিন চেঞ্জ হয়, আমাদের ডেনজিনের বাইরে সিন দেখানো হয়। ওইখানে প্রিন্সিপাল আর জিয়া জুয়ের ফাদার বসে কথা বলতেছিল। তখন প্রিন্সিপাল মাস্টার জিয়াকে বলতেছিল আপনি কি আপনার মেয়েকে দেখার জন্য এখানে এসেছেন নাকি? ওইখানে জিয়া জুয়ের ফাদার বলতেছিল এই সব কিছুর ক্রেডিট আপনার উপরে যাচ্ছে। আপনার কারণে আমার মেয়ে এতটা স্ট্রং হতে পেরেছে। আর এইখানে আপনি আমার মেয়ের অনেক ভালোভাবেও কেয়ার করেছেন। আর এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তখন প্রিন্সিপাল বলতেছিল আমি এখানে তেমন কিছুই করিনি। আর জিয়া অনেক হার্ড ওয়ার্কিং একটা মেয়ে। আর তাছাড়াও এই ট্রান্সফরমেশন প্রফেশনটা জিয়ার জন্য অনেক সাকসেসফুল ছিল, কারণ ও একটা রেয়ার টাইপ প্রফেশন পেয়েছে যেটা হচ্ছে এলিমেন্টাল মেজ। তখন এই কথাটা শোনার পরে জিয়া জুয়ের বাবা একটু স্যাড হয়ে যায়, কারণ ওর মেয়ের রেয়ার টাইপ ক্লাসে অ্যাওয়েকনিং করলেও ও কালকে বিজি থাকার কারণে ওর মেয়ের প্রফেশন অ্যাওয়েকনিং দেখতে পারেনি। আর ওর মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারেনি। তারপর জিয়া জুয়ের বাবা বলতেছিল আমি এখানে এই জন্য এসেছি যাতে আমি আমার মেয়ের ফার্স্ট ডেনজিন ক্লিয়ার দেখতে পারি। তখন প্রিন্সিপাল বলতেছিল জিয়া জুয়ের যে সিনিয়র আছে, সিনিয়র সু আর সিনিয়র লিন সিয়ং, ওদের দুইজনের কাছেও রেয়ার প্রফেশন ছিল। আর ওরা দুইজন যখন এই ডেনজিনের ভেতর থেকে বাইরে বেরিয়েছিল ওদের দুইজনের লেভেল ছিল লেভেল 5। আর এখানে তো প্রিন্সিপাল শিওর ছিল এই ব্যাপারে যে জিয়া জুয়েরও লেভেল কমসে কম ওদের মতোই তো হবে। তখন জিয়া জুয়ের বাবা বলতেছিল হ্যাঁ এই জিনিসটা যদি হয় তাহলে ওর জন্যই ভালো হবে, কারণ ও অনেক কম্পিটিটিভ একটা মেয়ে। তখন প্রিন্সিপাল জিয়া জুয়ের বাবাকে বলতেছিল ভবিষ্যতে এই ছেলেমেয়েরা কিভাবে লেভেল আপ করবে ওটা আজকের দিনে ক্লিয়ার করা হবে এই ডেনজিনটা ক্লিয়ার করার পরে। তারপর প্রিন্সিপাল মনে মনে ভাবতেছিল জিয়া জুই যদি আজকে এই ডেনজিনের ভেতর থেকে লেভেল 5 হয়ে না বেরোতে পারে তাহলে আমার মনে হয় না ও ভবিষ্যতে গিয়ে জিয়া জুই একাডেমিতে জয়েন হতে পারবে। তারপর প্রিন্সিপাল ভাবতেছিল তাহলে লিনময়ো এখন কোন লেভেলের মধ্যে আছে? যদিও লিনময়ো একটা হিডেন প্রফেশন অ্যাওয়েকনিং করেছে কিন্তু তবুও লিনময়োর ব্যাপারে এখনো প্রিন্সিপাল কিছুই জানতো না। তারপর আমাদেরকে এই ডেনজিনের ব্যাপারে বলা হয় যে কোনো স্টুডেন্ট যদি এই ডেনজিনের ভেতরে যায় তার সাথে সাথে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়। আর তারপর 12 ঘন্টা পুরো হওয়ার সাথে সাথেই ওদেরকে এই ডেনজিনের ভেতর থেকে বের করে দেওয়া হয়। তাতে ওরা ডেনজিনের যে কোনো কোথাও থাকুক না কেন ওদেরকে ডেনজিন থেকে বের করে দেওয়া হবে। আর ওইখানে প্রিন্সিপাল আর মাস্টার জিয়া দুইজনেই ডিসাইড করে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার জন্য, কারণ ওরা দুইজনেই দেখতে চাচ্ছিল যে এই বছরের স্টুডেন্টরা কত ভালোভাবে লেভেল আপ করতে পারে। আর তখনই জিয়া জুয়ের বাবা প্রিন্সিপালকে জিজ্ঞেস করে কালকে তো জিয়া জিউ ছাড়াও আরো একটা ছেলে হিডেন প্রফেশনে অ্যাওয়েকনিং করেছিল, তো ওই হিডেন প্রফেশনটা কি? তখন প্রিন্সিপাল বলতেছিল হ্যাঁ যেই ছেলেটা রেয়ার প্রফেশনে অ্যাওয়েকনিং করেছে ওর অ্যাওয়েকনিং ক্লাস ছিল নেক্রোম্যান্সার, কিন্তু আমি এর আগে কখনো নেক্রোম্যান্সারের ব্যাপারে শুনিনি, তো এই জন্য আমি নিজেও জানি না যে এই প্রফেশনটা কতটা পাওয়ারফুল হবে। তারপর প্রিন্সিপাল বলতেছিল জিয়া জুই যদি জিয়াজিং একাডেমিতে জয়েন হতে পারে তাহলে আমার মনে হয় লিন মোহন জিয়া জুইকে অনেক ভালোভাবে হেল্প করতে পারবে ওর প্রোগ্রেস করার জন্য। তারপরে সিম চেঞ্জ হয়, আমাদেরকে আবারও লিনময়োকে দেখানো হয়। আর লিনময় এই জিনিসটা ভাবতেছিল আমার স্কেলিটন সোলজার গুলো আমার থেকে সর্বোচ্চ 500 মিটার দূরে পর্যন্ত যায়, আর এর থেকে দূরে ওরা যেতে পারে না। আর লিনময়ের জন্য এই 500 মিটার এমন একটা জায়গা ছিল যেখানে ও বসে বসে লেভেল আপ করতে পারবে ওর স্কেলিটন সোলজার গুলোকে ইউজ করে। তারপর লিনময় ভাবতেছিল আমার এই ডেনজিনটা ক্লিয়ার করতে হতে পুরো 7 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত একটাও লেভেল 8 এর মনস্টার দেখতে পাইনি। তখন লিনময় ভাবতেছিল আমি ছাড়াও যে বাকি স্টুডেন্টরা এই ডেনজিনের মধ্যে এসেছিল ওরা কেমন ভাবে পারফর্ম করতেছে। আর এইসব ভাবতে ভাবতে লিনময় যখন সামনের দিকে যাচ্ছিল তখনই একটা গাছের লতার মতো কিছু এসে লিনময়ের উপরে অ্যাটাক করে। আর লিনময়কে এই অ্যাটাকটা লাগার কারণে লিনময় মাটিতে পড়ে যায়। আর তারপরে লিনময় বুঝতে পারে ওর সামনে যে মনস্টার ছিল ওটা ছিল একটা লেভেল 8 এর মনস্টার। আর এটা দেখার পরে লিনময় ভাবতেছিল যদি এটা এই ডেনজিনের লেভেল 8 এর একটা মনস্টার হয় তাহলে আমার মনে হয় এর সাথে আমাকে ফাইট করা উচিত। আর আমি এই জিনিসটাও দেখতে চাই যে আমার স্টেট ইনক্রিজ হওয়ার পরে আমার এই স্কেলিটন সোলজার গুলো কতটা পাওয়ারফুল। তারপর লিনময় ওর সবগুলো স্কেলিটন সোলজারকে অর্ডার দেয় ওই গাছটার উপরে অ্যাটাক করার জন্য। আর যখন
যখন ওই স্কেলেটন গুলো ওই গাছটার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল তখন ওই গাছটা ওর ব্রাঞ্চ গুলো দিয়ে ওই স্কেলেটন গুলোর উপরে অ্যাটাক করতেছিল। আর অনেকগুলো অ্যাটাক করার পরেও লিনমেয়র স্কেলেটন সোলজার গুলো ওই গাছটাকে মারতে পারতেছিল না। আর তখনই লিনমেয় ওইখানে কয়েকটা স্কেলেটন নাইটকে সামান করে আর ওই গাছটার উপরে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। আর তারপর লিনমেয় বলতেছিল এই ডেঞ্জারের মধ্যে একটা লেভেল 8 এর মনস্টারকে হারানোটা আমার জন্য অতটা ইজি হবে না, কিন্তু আমি তো এখানে হার মানবো না, কারণ আমি জানি এই ডেঞ্জারের আশেপাশে অনেকগুলো জায়গায় বুল ওয়াইপ ট্রি মানে এর মতো দেখতে আরো অনেকগুলো ট্রি আছে। আর এই ট্রি গুলোকে মারার পরে আমি অনেকগুলো এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবো। আর এই জায়গাগুলো হচ্ছে আমার জন্য একটা কম সময় লেভেল আপ করার জায়গা। তারপর আবারও লিনমেয় ওর স্কেলেটন সোলজার গুলোকে অ্যাটাক করার জন্য অর্ডার দেয়। আর তারপর লিনমেয়র স্কেলেটন সোলজার গুলো গিয়ে ওই ট্রিটাকে মেরে ফেলে। আর তারপর থেকেই লিনমেয়র স্কেলেটন সোলজার গুলো ওই ধরনের ট্রি গুলোকে অনেক ইজিলি মারতে পারতেছিল। তারপর আমাদেরকে বাইরের সিন দেখানো হয়। প্রিন্সিপাল আর বাকি যত সব লোক আছিল ওরা সবাই ওদের স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতেছিল। আর ওরা সবাই বুঝতে পারে এই পোর্টালের ভেতর থেকে কেউ না কেউ তো বাইরে আসতেছে। আর এটা দেখার পরে তো প্রিন্সিপালও অবাক হয়ে যায়, কারণ এখনো তো টাইম আউট হয়নি ডেঞ্জিনের, কিন্তু কেউ বাইরে আসতেছে কিভাবে? তো এই ডেঞ্জিনের মধ্যে কি বিশেষ কিছু হয়েছে নাকি যার কারণে ও বাইরে আসতেছে? আর তাছাড়াও প্রিন্সিপাল এই জিনিসটাও ভাবতেছিল যে একটা লেভেল 8 মনস্টারকে মারার আগে এই ডেঞ্জিনের গার্ডিয়ানকে হারাতে হবে, আর যেগুলো অনেক স্ট্রং হয়, আর ওই গার্ডিয়ান গুলোকে হারানোটা অনেক কঠিন। তাহলে কি এমনটা হতে পারে কেউ গার্ডিয়ানকেও হারিয়ে দিচ্ছে? আর তখনই প্রিন্সিপাল দেখতে পায় লিনমেয় বাইরে বেরিয়ে এসেছে। আর প্রিন্সিপাল লিনমেয়কে দেখার সাথে সাথে বলেছিল তুমি এত তাড়াতাড়ি বাইরে আসলে কেন? আর তখন লিনমেয় বলেছিল এই ডেঞ্জারের মতো যতগুলো মনস্টার ছিল আমি তো সবগুলোকেই মেরে ফেলেছি। আর তখন প্রিন্সিপাল লিনমেয়র লেভেল দেখতে পায়, আর উনি দেখতে পায় লিনমেয়র লেভেল 7 হয়ে গেছে। আর এটা দেখার পরে প্রিন্সিপাল তো একেবারেই অবাক হয়ে যায়, কারণ শুধুমাত্র 10 ঘন্টার মধ্যে ও কিভাবে লেভেল 7 এ যেতে পারে। আর তখন লিনমেয় বলেছিল এই ডেঞ্জারের মধ্যে অনেক কম মনস্টার আছে, আর তার জন্যই আমি লেভেল 7 পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর এই ডেঞ্জারের মধ্যে যদি আরো বেশি মনস্টার থাকতো তাহলে আমার লেভেল আরো বেশি হতো। আর তারপর লিনমেয় প্রিন্সিপালকে জিজ্ঞেস করে আমি জি হাই সাবারবিয়াতে যেতে চাই, তো আপনি কি আমাকে ওইখানে যাওয়ার জন্য পারমিশন দিবেন? অন্যদিকে প্রিন্সিপাল এখন অবাক হয়ে দাঁড়িয়েছিল, কারণ উনি বিশ্বাসই করতে পারতেছিল না যে কেউ কি কখনো এই নোভাইস লেভেলের ডেঞ্জারের সবগুলো মনস্টারকে মারতে পারে। এটা তো আগে কখনোই হয়নি। আর লিনমেয় হচ্ছে প্রথম যে এই কাজটা করে দেখিয়েছে। তাহলে কি এই জিনিসটা এই কারণেই হয়েছে যে লিনমেয়র কাছে নেক্রোম্যান্সি ক্লাস আছে এই জন্য? তারপর প্রিন্সিপাল খুশি হয়ে বলতেছিল আমি অবশ্যই তোমার এই রিকোয়েস্টটাকে অ্যালাউ করবো। আর শুধু এতটুকুই নয়, আমি সেই সাথে তোমাকে একটা ট্রাভেলিং সার্টিফিকেটও দিব। আচ্ছা যাই হোক, তুমি কিছুক্ষণ রেস্ট নাও, কারণ তুমি ছাড়া আর কোনো স্টুডেন্টই এখনো বাইরে বেরোয়নি। ওদের সবাইকেই তো বাইরে বেরোতে হবে, তাই না? আর ওরা সবাই যখন বাইরে বেরিয়ে আসবে আমি তারপরে তোমার কাজটা করে দিব। আর সেই সাথে বাকি সব স্টুডেন্টকেও একাডেমিতে ছেড়ে আসবো। আর তখনই জিয়াজুয়ের বাবা ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে এই ছেলেটা এত তাড়াতাড়ি ডেঞ্জনের ভেতর থেকে বাইরে আসলো কেন? এই ছেলেটার সাথে কোনো কি সমস্যা হয়েছে নাকি? আর তখনই ওইখানে আরেকটা অ্যাসিস্ট্যান্ট বলতেছিল এই ছেলেটা একাই এসেছে কেন এখানে, ওর টিম মেম্বার কই? তখন প্রিন্সিপাল খুশি হয়ে বলতেছিল এই ছেলেটার নাম হলো লিনমেয়, আর এই ছেলেটা এই নোভাইস লেভেলের ডেঞ্জিনে যতগুলো মনস্টার ছিল ওই সবগুলোকেই মেরে ফেলেছে। আর তাছাড়াও লেভেল 8 এর যতগুলো মনস্টার ছিল ওই সবগুলোকেই মেরে ফেলেছে। আর তারপরে প্রিন্সিপাল মনে মনে ভাবতেছিল লিনমেয়র যে হিডেন প্রফেশন আছে ওটা সত্যি অনেক পাওয়ারফুল। তখন আরেকটা অ্যাসিস্ট্যান্ট জিয়াজুয়ের ফাদারকে বলতেছিল তাহলে তো আমাদেরকে এই জিনিসটা মানতেই হবে যে নেক্রোম্যান্সি প্রফেশন অন্য যত সব প্রফেশন আছে তার থেকে অনেক পাওয়ারফুল। আর তাছাড়াও এখানে এই জিনিসটাও বলা যেতে পারে যে এটা একটা লেজেন্ডারি প্রফেশন। আর তখন আরেকটা অ্যাসিস্ট্যান্ট বলতেছিল আমি জানি না যে লেজেন্ডারি প্রফেশন কতটা পাওয়ারফুল হয়, কিন্তু একটা লেজেন্ডারি প্রফেশনাল লোকের জন্য এত তাড়াতাড়ি লেভেল আপ করাটা কখনো সম্ভব নয়। আর তারপর ওই অ্যাসিস্ট্যান্ট বলতেছিল আমি তো এই জিনিসটাই ভাবতে পারতেছি না যে এই ছেলেটার ভবিষ্যতে যখন লেভেল আপ করবে তাহলে এর কাছে কত বেশি পাওয়ার হবে। তখন প্রিন্সিপাল বলেছিল এই ছেলেটার ভবিষ্যৎ অনেক ভালো হতে চলেছে, তো আপনাদের কাউকে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আর এই ছেলেটা যদি জিয়াজিং একাডেমিতে যায় তাহলে ওই একাডেমির টিচারদের জন্য এই ছেলেটা একটা মাথা ব্যথার কারণ হবে। তখন জিয়াজুয়ের বাবা বলতেছিল আমার মেয়ে ছোটবেলা থেকে অনেক কম্পিটিটিভ, তো এই ছেলেটা যদি ওর সামনে এমন ভাবে কাজ করে তাহলে তো এর ইফেক্ট আমার মেয়ের উপরেও পড়বে। তখন প্রিন্সিপাল হাসতে হাসতে জিয়াজুয়ের বাবাকে বলেছিল আরে শুধুমাত্র আজকের দিনেই নয়, এখানে অতীতে যতগুলো এক্সামে ওরা দুজন কম্পিট করেছে ওই সবগুলো এক্সামের মধ্যে লিনমেয় ফার্স্ট হয়েছে আর জিয়াজুই সেকেন্ড হয়েছে। তখন জিয়াজুয়ের বাবা একটু চিন্তিত হয়ে বলতেছিল তাহলে এত বছর যাবত আমার মেয়ের সাথে এমনটা হয়েছে। আর তারপর জিয়াজুয়ের বাবা মনে মনে ভাবতেছিল কিন্তু আমার মেয়ে তো এখনো পর্যন্ত আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। অন্যদিকে লিনমেয় এখানে বসে বসে ভাবতেছিল আমি আমার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে এখন শুধুমাত্র 24টা স্কেলেটন সোলজারকে সামান করতে পারি, কিন্তু এখানে আমার সামানিং ক্যাপাসিটি 70 পর্যন্ত পৌঁছে গেছে। তো আমি যদি জিয়াজিং একাডেমিতে যেতে চাই তাহলে আমাকে আরো পাওয়ারফুল হতে হবে। তখনই আমরা দেখতে পাই জিয়াজি ওই পোর্টাল থেকে বাইরে বেরোচ্ছিল, আর ও বাইরে বেরোতে বেরোতে ভাবতেছিল আমি শিওর আমি এবার লিনমেয়কে সারপাস করতে পেরেছি, আর আমার মনে হয় না আমি এবার লিনমেয়র কাছে হেরে গেছি। আর এখানে জিয়াজির লেভেল হয়ে গেছে লেভেল 5, আর ও এই জিনিসটা শিওর ছিল যে আমার মনে হয় না যে এখনো লিনমেয়র লেভেল 5 হতে পেরেছে, ওর লেভেল এর থেকে কমই হবে। আর এখানে জিয়াজি মনে করতেছিল ও লেভেল 5 হয়ে অনেক বড় একটা রেকর্ড করে ফেলেছে, কিন্তু যখন ও বাইরে এসে জানতে পারবে লিনমেয়র লেভেল আগে থেকে 7 হয়ে গেছে তখন ওর চেহারাটা দেখার মতো হবে। আর তখনই বাইরে বেরিয়ে ও লিনমেয়কে খুঁজতেছিল, আর যখনই ও লিনমেয়কে দেখতে পায় ও একেবারেই অবাক হয়ে যায়। আর ও ভাবতেছিল এই ছেলেটা এত তাড়াতাড়ি ডেঞ্জিন থেকে বেরিয়ে এসেছে। আর যখনই ও লিনমেয়র স্টেট দেখে তখনই ও দেখতে পায় লিনমেয়র লেভেল 7 এ পৌঁছে গেছে। আর ওইখানে জিয়াজির অবস্থা দেখার মতো ছিল। আর তারপর জিয়াজি ভাবতেছিল এই ছেলেটা এত তাড়াতাড়ি লেভেল 7 এ কিভাবে যেতে পারে, তো এই কাজটা কি করা সম্ভব কোনো একটা নতুন স্টুডেন্টের পক্ষে? আর তখনই জিয়াজুয়ের ফাদার ওইখানে চলে আসে, আর উনি আসার পরে জিয়াজুইকে বলতেছিল গাড়িতে এসে বসার জন্য। আর তখনই জিয়াজুই ওর ফাদারকে ওইখানে দেখার পর জিজ্ঞেস করে আপনি
আপনি এখানে কি করতেছেন? আর গাড়িতে বসার পরেও জিয়াজুই ভাবতেছিল লিনমিও কিভাবে লেভেল 7 এ পৌঁছাতে পারে। আর গাড়ির মধ্যে জিয়াজু এখানে মন খারাপ করে বসেছিল। আর তখনই জিয়াজু এর ফাদার ওকে জিজ্ঞেস করে, তুমি কি এখন ওই ছেলেটার সাথে কম্পিট করতেছো? আর ওই ছেলেটার সাথে কম্পিট করার জন্য তোমার কি কোনো হেল্প প্রয়োজন? আর এটা শোনার পরে জিয়াজুই বলতেছিল, এই ছেলেটা সত্যি সত্যি অনেক ইনক্রেডিবল। আর এই ছেলেটা গত 3 বছর যাবত আমাকে সব সময় সারপাস করেছে। আর শুধুমাত্র একাডেমিতেই নয়, একাডেমিক আর প্র্যাকটিক্যাল সিচুয়েশন দুইভাবে এ আমাকে সারপাস করেছে। কিন্তু ফাদার, আমি আপনার কাছে কোনো হেল্প চাই না। আমি ওই ছেলেটার সাথে ফেয়ার ভাবে কম্পিট করতে চাই। আর আপনি আমার এই কথাটা শুনে রাখেন, আমি একদিন না একদিন ওই লিনমিওকে অবশ্যই হারাবো। তখন জিয়াজু এর ফাদার বলেছিল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি কি একটা জিনিস জানো? লিনমিও 10 ঘন্টার মধ্যে ওই পুরো ডেনজিনটাকে ক্লিয়ার করে ফেলেছিল। আর সেই সাথে ওই ডেনজিনটার মধ্যে যতগুলো লেভেল 8 এর মনস্টার ছিল ও ওই সবগুলো মনস্টারকেও মেরে ফেলেছিল। আর এই কথাটা শোনার পরে তো জিয়াজুই আরো বেশি অবাক হয়ে যায়। আর ও মনে মনে ভাবতেছিল, কি লেভেল 8 মনস্টারকে মেরে ফেলেছে? এটার মানেটা কি? আর ওইখানে আমি যখন ডেনজিনের মধ্যে ছিলাম, আমি তো শুধু লেভেল 7 এর মনস্টারকেও মারতে পেরেছিলাম। আর আমি ওই ডেনজিনের মধ্যে কোনো লেভেল 8 এর মনস্টার খুঁজে পাইনি। আর তারপর জিয়াজুই ভাবতেছিল, লিনমিও তো ওই ডেনজিনের ভেতরে সবগুলো মনস্টারকে মেরে ফেলেছিল। তাহলে যদি ওই ডেনজিনের মধ্যে আরো বেশি মনস্টার থাকতো, তাহলে তো লিনমিওর লেভেল 8 হতে পারতো। আর তখনই ওই ডেনজিনের ভেতর থেকে গাওয়াং বাইরে বের হয়। আর ও বাইরে বেরোনোর পর যখনই লিনমিওর লেভেল 7 দেখে, তখন তো ও লিনমিওর পায়ে ধরে ফেলে। আর লিনমিওকে ওর বস বলতেছিল, আর ও লিনমিওকে রিকোয়েস্ট করতেছিল, আমি কি পরের বার থেকে তোমার সাথে ডেনজিন ক্লিয়ারের মিশনে যেতে পারি? আর লিনমিও এখানে বেশি কথা না বাড়িয়ে হ্যাঁ বলে দেয়। আর এটা শোনার পর গাওয়াং অনেক খুশি হয়ে বলতেছিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি তোমার জন্য স্কুল গেটের সামনে অপেক্ষা করব। তারপর সোজা আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়। স্কুল গেটের সামনে গাওয়াং লিনমিওর জন্য অপেক্ষা করতেছিল। আর তারপরে আমরা জানতে পারি লিনমিও গাওয়াংকে না নিয়ে ওইখান থেকে চলে গেছে। আর এটা দেখার পরে গাওয়াং এর একেবারেই মন খারাপ হয়ে যায়। ওইখানে প্রিন্সিপাল গাওয়াংকে বলে, লিনমিও তো এখন জিহেই সাব রুবিনে গেছে। আর এটা শোনার পর গাওয়াং অনেক রেগে যায়, কারণ লিনমিও ওকে বোকা বানিয়েছিল। তারপর আমাদেরকে সিং জি এম্পায়ার এক্সচেঞ্জের সিন দেখানো হয়। লিনমিও এখানে যাওয়ার পর বলতেছিল, আচ্ছা দেখা যাক এখানে আমার জন্য কোনো সুইটেবল মিশন আছে নাকি। কারণ ও এই জিনিসটা জানতো যে এই মিশনগুলো যদি ও করে, তাহলে ওইখান থেকে ও ভালো পরিমাণে গোল্ড পাবে। আর লিনমিও যখন ওইখানকার মিশনগুলো দেখে, ওই মিশনগুলো দেখার পরে ও বুঝতে পারে যে এই মিশনগুলোর পরিবর্তে ওইখানে অনেক ভালোভাবে গোল্ড পে করা হচ্ছে। আর এটা দেখার পর ও ভাবতেছিল, এই মিশনগুলোর জন্য যতগুলো গোল্ড দেওয়া হচ্ছে, তার মানে শিওর এই মিশনগুলো অতটাই হার্ড হবে। আর এই মিশনগুলো নেওয়ার পরে এমনটাও হতে পারে আমাকে একটা মনস্টারের আর্মির সাথে ফাইট করতে হবে। আর তারপরে লিনমিও বলতেছিল, আমি তো এখনকার জন্য এই মিশনগুলো নিতে পারবো না। আর তখনই এখানে একটা গার্ড চলে আসে। আর ও ওইখানে আসার পরে বলতেছিল, তুমি কি একটা লেভেল 7 এর নেক্রোম্যান্সার? এই নেক্রোম্যান্সার প্রফেশনটা আবার কি? তুমি কোন সিটি থেকে এসেছো আর কোন টাউন থেকে এসেছো? আর তোমার একাডেমির নাম কি? তারপর ওই গার্ডটা লিনমিওকে বলতেছিল, তোমার ট্রাভেলিং সার্টিফিকেট অ্যাক্টিভেট হয়ে গেছে, তো তুমি এই এম্পায়ারের সব জায়গায় ঘুরতে পারো। আর তাছাড়াও তুমি যদি কোনো মিশন অথবা ডেনজিনের মতো যাও, তাহলে তোমাকে অনেক সাবধানে থাকতে হবে, কারণ ওই ডেনজিনের ভেতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টার থাকে। আর বিশেষ করে রাতের বেলা ওই মনস্টার গুলো আরো ভয়ঙ্কর হয়ে যায়। আর তাছাড়াও তুমি যদি কোনো বিপজ্জনক সিচুয়েশনের মধ্যে পড়ে যাও, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে ফিরে আসবে, কারণ তোমার জন্য তোমার লাইফটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর লিনমিও যখন ওই ওয়ালটা পার করে আসে, তারপরে ও বুঝতে পারে যে এটা শুধুমাত্র একটা ওয়াল নয়, এর পিছনে যে ওয়ালটা আছে এটা পুরোপুরি ভাবে একটা ডিফাইন্ড এরিয়া। আর ওইখানে যাওয়ার পরে লিনমিও বুঝতে পারে এই পুরো জায়গাটা অনেক ভয়ঙ্কর, কারণ ওইখানে যাওয়ার সাথে সাথে লিনমিও মনস্টারদের শব্দ শুনতে পাচ্ছিল। আর আশেপাশে অনেকগুলো ব্লাড পড়েছিল। আর তখনই আমরা দেখতে পারি একটা গবলিন টাইপের মনস্টার পেছন থেকে লুকিয়ে লুকিয়ে লিনমিওর উপরে নজর রাখতেছিল। আর ওই গবলিনটা যখনই লিনমিওর উপরে অ্যাটাক করতে ধরেছিল, তখনই লিনমিও ওর একটা স্কেলেটন সোলজারকে সামান করে আর ওই গবলিনটাকে মারার জন্য অর্ডার দেয়। আর ওই স্কেলেটন মনস্টারটাকে সামনে দেখার সাথে সাথেই স্কেলেটন সোলজারের উপরে অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকটা দেখার পরে লিনমিও ভাবতেছিল, এটা লেভেল 10 এর গবলিন, আমার এই স্কেলেটন মনস্টারের সামনে কিছুই নয়। আর আমার স্কেলেটন সোলজার গুলো এই মনস্টার গুলোকে ইজিলি সামনে নিতে পারবে। আর ওই গবলিনটা যখনই দেখতে পায় ওর অ্যাটাকের কারণে ওই স্কেলেটন সোলজারের কিছুই হয়নি, তখনই ওই গবলিনটা ওইখান থেকে পালাতে শুরু করে। আর লিনমিওর যতগুলো স্কেলেটন সোলজার ছিল সবগুলো ওই গবলিনটার পিছু করতে শুরু করে। আর এইসব দেখার পর লিনমিও মনে মনে ভাবতেছিল, এই গবলিনটার এবিলিটি অনেক ভালো, তাহলে আমার স্কেলেটন সোলজার যদি এই গবলিনটাকে মেরে ফেলে, তাহলে আমি অনেক ভালো এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবো। আর আমার ফাইনাল এক্সাম হওয়ার আগেই আমার মনে হয় আমি লেভেল 15 পর্যন্ত পৌঁছে যেতে পারবো। আর তখনই আমরা দেখতে পাই লিনমিওর যতগুলো স্কেলেটন সোলজার ছিল সবগুলো ওইখানে থাকা গবলিন গুলোকে মারতে শুরু করে। আর সেই কারণে লিনমিও এক্সপিরিয়েন্স পয়েন্ট পেতে শুরু করে। তখন লিনমিও মনে মনেই ভাবতেছিল, আমার সিস্টার ফাইনাল ট্রেড হওয়ার আগেই লেভেল 16 পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু এত তাড়াতাড়ি উনি লেভেল 16 পর্যন্ত কিভাবে গিয়েছিল এই জিনিসটা তো আমি এখনোই বুঝতে পারতেছি না। তারপর লিনমিও বলতেছিল, আমি যত তাড়াতাড়ি সম্ভব জিয়াজিং একাডেমিতে জয়েন হবো সিস্টার। আর এতগুলো গবলিনকে মারার পরে লিনমিওর স্টেটও অনেক বেড়ে যায়। আর ও স্টেট দেখার পর লিনমিও বলতেছিল, আমার অন্য স্টেট গুলোতে বেশি কোনো চেঞ্জ হয়নি, যতবারই আমি লেভেল আপ করেছি প্রতিবারই এর জন্য আমার 10 করে স্টেট বেড়ে গেছে, কিন্তু এখানে আমার স্পিরিচুয়াল পাওয়ার 120 পর্যন্ত বেড়ে গেছে। আর এখানে আমার কাছে এখন 300 স্পিরিচুয়াল পয়েন্ট আছে। তারপর লিনমিও মনে মনে বলতেছিল, লেভেল 10 হওয়ার পরে লেভেলের এক্সপিরিয়েন্স বুস্টের সাথে অনেক ভালো রিওয়ার্ড পাওয়া যাবে। আর তাছাড়াও তো আমি একজন মেজ টাইপের ওয়ারিয়ার, আর এই জিনিসটা আমার জন্য সবচেয়ে বেশি ফায়দা হবে। আর ওইখানে দেখতে দেখতে লিনমিও লেভেল 10 এ পৌঁছে যায়। আর লিনমিও এই জিনিসটা নিজেও ভাবতে পারেনি যে ও এত তাড়াতাড়ি লেভেল 10 এ পৌঁছে যাবে। আর শুধু ওর লেভেল আপে হয় না, ওইখানে লিনমিওর ট্যালেন্টও বেড়ে যায়। আর ওর যতগুলো স্কেলেটন সোলজার ছিল ওই স্কেলেটন গুলোর উপরে ব্রোঞ্জের আর্মার চলে আসে। আর শুধুমাত্র এই সবই নয়, ওর যতগুলো ব্রোঞ্জ টাইপের স্কেলেটন সোলজার ছিল ওদের সবার কাছে একটা অ্যাক্টিভ রেস স্কিলও ছিল।
তারপরে লিনময় এদিক ওদিকে দেখার পরে বলতেছিল, আরে না, আমি তো সবগুলো মনস্টারকে মেরে ফেলেছি। কিন্তু তখন লিনময়ের ওইখানে একটা অ্যাটাক হয়, আর ওটা দেখার পরে লিনময় একেবারেই অবাক হয়ে যায়, আর যেমন তেমন করে হলেও ওই অ্যাটাকটাকে ডজ করে। আর তখনই একটা মাস্ক পরা মেয়ে ওর সামনে চলে আসে, আর ওকে দেখার পরে লিনময় জিজ্ঞেস করতেছিল, কে তুমি? কিন্তু ওই মেয়েটা লিনময়কে কোনো উত্তর না দিয়ে ওইখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর লিনময়ও এটা দেখার পরে বুঝে যায়, আমার মনে হয় ওই মেয়েটা একটা অ্যাসাসিন। কিন্তু লিনময়কে যে অ্যাটাক করেছে ওর কাছে তো একটা আর্চারি প্রফেশন থাকার কথা, কারণ ও তো তীর দিয়ে অ্যাটাক করেছে। আর এটা ভেবে লিনময় একটু কনফিউজ হয়ে যায়। আর তখনই আমরা ওইখানে দুইটা ছেলেকে দেখতে পাই, আর তাদের মধ্যে একজনের কাছে আর্চারি প্রফেশন ছিল, আর ওদের মধ্যে আরেকজন ছিল ওয়ারিয়ার। আর ওই আর্চারকে ওইখানে দেখার পরে লিনময়ও বুঝতে পারে ওর উপরে ওই আর্চারটাই অ্যাটাক করেছে। আর লিনময়ও এটা দেখার পরে বুঝতে পারে ওরা মনে হয় ওই অ্যাসাসিনটাকে খুঁজতেছে, কিন্তু ওরা তো ভুল ডাইরেকশনে অ্যাটাক করেছে। আর এই হয়ে তো ওরা কোনোভাবে ওই অ্যাসাসিনকে খুঁজে বের করতে পারবে না। তখনই ওই মেজ টাইপের ওয়ারিয়ার বলেছিল এই অ্যাসাসিনটা অনেক চালাক ছিল, আর আমার মনে হয় ও এতক্ষণে পালিয়ে গেছে। আর তাছাড়া তো ওই মেয়েটা ছিল একটা অ্যাসাসিন, আর আমার মনে হয় না ওকে ধরাটা আমাদের পক্ষে সম্ভব হবে। আর তখনই ওই আর্চারটা লিনময়কে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই এরিয়া দিয়ে কোনো কি অ্যাসাসিন গিয়েছিল নাকি? তখন লিনময় রাগী চোখে ওই আর্চারের দিকে দেখে, আর ও ওই আর্চারটাকে বলতেছিল, তুমি কি জানো তুমি যে অ্যারোটা শুট করেছো ওটা আমাকে একটুর জন্য লাগেনি, তো আমার মনে হয় তোমাদের দুইজনকে আমার কাছ থেকে মাপ চাওয়া উচিত। আর তখন ওই আর্চারটা লিনময়কে সরি বলে, কিন্তু ওই আর্চারটা মনে মনে ভাবতেছিল এই ছেলেটা আমার অ্যারোর সাথে ডাইরেক্টলি হিট হয়েছে, কিন্তু ওর তো একটা আসরও লাগেনি, তো এমনটা কিভাবে হতে পারে? আর তখন লিনময় ওই আর্চারটাকে বলে, একটু দেখে শুনে তীর চালাবে, ঠিক আছে? না হলে পরের বার এমন জায়গায় তীর ঢুকিয়ে দিব যেটা বের করতে তোমার অনেক কষ্ট হবে। তখন ওই মেজ টাইপের ওয়ারিয়ারটা লিনময়কে বলতেছিল। তখন ওই আর্চারটা মনে মনে ভাবতেছিল এই ছেলেটা কি এই ধরনের কথা বলে আমাদেরকে রাগাতে চাচ্ছে নাকি? আর তখন ওই মেজ টাইপের ওয়ারিয়ারটা লিনময়ের স্কেলিটন সোলজারকে দেখতে পায়, আর ওই মেজটা স্কেলিটন সোলজারকে দেখার সাথে সাথে বুঝতে পেরে যায় এটা একটা আনডেড সোলজার। আর ওইটা দেখার পরে ও অনেক রেগে যায়, আর ও বলতেছিল এই ধরনের আনডেড সোলজার গুলোকে ওই ক্রিমিনালরাই সামন করতে পারে যারা এই দুনিয়ার মধ্যে অনেক খারাপ কাজ করেছে। আর তখন ও মনে মনে বলতেছিল আমার মনে হয় লিনময় কোনো ভালো ছেলে নয়। আর তখনই ওই আর্চারটা ওর মেজ বন্ধুকে থামতে বলে, আর ওই মেজটাও মনে মনে জানতো এই সময় আমি লিনময়ের সাথে একদমই লড়াই করতে পারবো না। আর তখনই লিনময় ওদের দুজনকে আরো রাগিয়ে দিয়ে বলেছিল তোমাদের দুইজনের ভাগ্য ভালো যে আমার মুড আজকে ভালো ছিল, কারণ লিনময়ও জানতো ওরা যদি আমাকে একটা অ্যাটাক করার ট্রাই করে তাহলে আমি ওদের উপরে 100টা অ্যাটাক করবো আমার আনডেড সোলজারের সাহায্যে। তারপর আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় ওইখানে লিনময় একটা জায়গার উপরে বসেছিল, আর ও অনেকক্ষণ যাবত ওর এক্সপেরিয়েন্স পয়েন্টস কে গ্যাদার করতেছিল। আর তারপরে লিনময় বুঝতে পারে ও যত লেভেল আপ করতেছে ততই মাস্টার গুলোকে মারার পর ও কম এক্সপেরিয়েন্স পয়েন্ট পাচ্ছে। আর তারপরে লিনময় যখন লেভেল 10 এ পৌঁছে যায় ওর এক্সপেরিয়েন্স গ্যাদার করার স্পিড 3 গুণ বেড়ে যায়। আর লিনময় এখানে ক্যালকুলেশন করে বলতেছিল আমাকে লেভেল আপ করার জন্য এখনো 5000 গবলিনকে মারতে হবে। আর তারপরে লিনময় বলতেছিল আমার মনে হয় না আজকে রাতের মধ্যে আমি লেভেল 11 এ যেতে পারবো, এমনকি আমার আনডেড সোলজাররা যদি পুরো রাত এই গবলিন গুলোকে মারতে থাকে তাহলে মনে হয় আমি আজকে রাতে লেভেল আপ করতে পারবো না। আর তখন লিনময় ডিসাইড করে আমি যদি জিয়াজি একাডেমিতে ভর্তি হতে চাই তাহলে আমাকে আরো হার্ড ওয়ার্ক করতে হবে। তারপরে ওইখানে অনেকক্ষণ বসে ক্যালকুলেশন করার পরে লিনময় বলতেছিল আমি যদি কালকে পুরো দিন মনস্টারদেরকে মারি তাহলে আমি লেভেল 13 পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু আমি এই জিনিসটা একদমই শিওর নই যে আমি পরশুর মধ্যে লেভেল 15 এ পৌঁছাতে পারবো কি না। আর লেভেল 15 পার করার পর তো আমার লেভেল আপ করা আরো কঠিন হয়ে যাবে। আর আমার ক্যালকুলেশন করার পরে আমি সর্বোচ্চ লেভেল 16 পর্যন্ত যেতে পারবো। আর ওইখানে লিনময় ভাবতেছিল আমি তো এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না যে আমার সিস্টার এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে লেভেল আপ করছে। আর আমার মনে হয় না আমি এখনো পর্যন্ত আমার সিস্টারের লেভেল আপ করার স্পিড পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর তাছাড়া তো আমার সিস্টারের কাছে একটা লেজেন্ডারি প্রফেশন ছিল, আর সেটার নাম ছিল সোয়ার্ড ড্যান্সার, আর এটা অনেক পাওয়ারফুল একটা প্রফেশন ছিল। আর ওইখানে লিনময় মনে মনে ভাবতেছিল আমি এখানে কিছু না কিছু মিস করতেছি যেটা আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। তারপর লিনময় ভাবতেছিল আমার সিস্টার কি জি হাই মাইন্স ডেনজেনে গেছিল নাকি? আর ওইখানকার মনস্টার গুলো তো লেভেল অনেক বেশি ছিল, আর আমার মনে হয় ওইখানে যাওয়ার পর আমার সিস্টার কোনো না কোনো একটা গ্রুপের সাথে টিম আপ করেছিল, আর তার কারণে ও এত তাড়াতাড়ি এক্সপেরিয়েন্স পয়েন্ট পেয়েছে আর লেভেল আপ করেছে। আর আমার মনে হয় আমার সিস্টার ওই ডেনজেনেই গেছিল, আর তার কারণে ও অনেক বেশি আহত হয়ে গেছিল। আর আমার মনে হয় আমি একদম ঠিক ভাবতেছি, আর কালকে আমি ওই ডেনজেনে যাব। তখন লিনময় আনডেড সোলজার কেউ একজনকে নোটিস করে, আর ওইটা দেখার পরে লিনময় সতর্ক হয়ে যায়। তারপর লিনময় মনে মনে ভাবতেছিল এত ভয়ঙ্কর একটা জায়গায় আসে মধ্যরাতের মধ্যেও কেউ লেভেল আপ করতেছে, তাহলে তো এটা কোনো নর্মাল লোক হতে পারে না। আর তখন লিনময়ের ওইখানে সকালের ওই অ্যাসাসিন মেয়েটা চলে আসে, আর ওই মেয়েটা ওইখানে আসার সাথে সাথে লিনময় ওকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে তোমার কাছে কি কোনো খাওয়ার মতো জিনিস আছে? আর লিনময় ওই মেয়েটাকে দেখার সাথে সাথে চিনে ফেলে, আর লিনময় বেশি কথা না বাড়িয়ে ওই মেয়েটাকে কিছু খাওয়ার জন্য দিয়ে দেয়। আর ওই মেয়েটা ওই খাবার হাতে নেওয়ার পরে ওর মাস্কটা খুলে ফেলে, আর তারপর ওই খাবার অনেক স্পিডে খেতে শুরু করে। আর এটা দেখার পরে লিনময়ও বুঝতে পারে আমার মনে হয় এই মেয়েটা সকাল থেকে কিছু খায়নি, আর এত স্পিডে খাওয়ার জন্য ওই মেয়েটার গলায় খাবার আটকে যায়। আর তখন লিনময় ওকে পানি খাওয়ার জন্য দেয়, আর ওই মেয়েটা অনেক স্পিডে পানিও খেতে শুরু করে। আর লিনময়ের এই ধরনের ব্যবহার দেখার পরে ওই মেয়েটা অনেক খুশি হয়ে যায়, আর একটু শর্মাতে লিনময়কে ওর নামটা জিজ্ঞেস করে। আর তোমরা সবাই তো জানো লিনময় একদম কাউকে ভরসা করতে পারে না, আর এই জন্যই ও ভাবতেছিল এই মেয়েটাকে কি ওর নামটা বলা ঠিক হবে। আর লিনময়কে এমনটা করতে থেকে ওই মেয়েটাও বুঝে যায় যে লিনময় অতটা কথা বলা পছন্দ করে না, আর এই জন্যই ওই মেয়েটা লিনময়কে বলতেছিল আমরা দুজনকে একজন আরেকজনের উপর অ্যানালাইসিস স্কিল কি ইউজ করতে পারি। আর তখনই লিনময় আর ওই মেয়েটা দুইজনই একজন আরেকজনের আঙ্গুল টাচ করে, আর তখনই আমরা দেখতে পাই অ্যানালিটিক্স স্কিল কাজ করা শুরু করে দেয়। আর একটা অবাক করা বিষয় হচ্ছে ওই স্কিলটা ইউজ করার পরেও লিনময়
লিনময় ওই মেটার ব্যাপারে কিছুই জানতে পারে না, আর লিনময়ের ওই অ্যানালিটিক্স স্কিল ফেল হয়ে যায়। আর এটা দেখার পরে লিনময়ও একেবারে অবাক হয়ে যায়। আর তখন ওই মেয়েটা হাসতে হাসতে বলতেছিল, আমার মনে হয় তুমি আমার ব্যাপারে কিছুই জানতে পারোনি, কিন্তু আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। আর তখনই ওই মেয়েটা দেখতে পারে লিনময় লেভেল 10 এর একটা প্লেয়ার, আর ওর অকুপেশন হলো নেক্রোম্যান্সার। আর ওই মেয়েটাও একদম জানতো না এই প্রফেশনের ব্যাপারে। আর তখনই ওই মেয়েটা মনে মনে ভাবতেছিল, সকালে তো এই ছেলেটার সাথে একটা স্কেলেটন সোলজারও দাঁড়িয়েছিল, তো আমার মনে হয় ওই স্কেলেটন ওয়ারিয়ারের রিলেটেড ক্লাস হবে এই ছেলেটার। আর আমার মনে হয় এই ছেলেটা ওর পাওয়ার ইউজ করে 100 সোলজারদেরকে সামান করতে পারে। আর তারপরে ওই মেয়েটা লিনময়কে জিজ্ঞেস করে, তুমি কথা বলো না কেন, তুমি কি কথা বলতে পারো না নাকি? আর তখন লিনময় বলতেছিল, এটা জেনে তোমার কি লাভ? আর লিনময়কে কথা বলতে দেখে ওই মেয়েটাও অনেক খুশি হয়ে যায়। আর তারপরে ওই মেয়েটা বুঝতে পারে লিনময় কথা বলতে পারে। তারপর ওই মেয়েটা বলতেছিল, তুমি হয়তো এই জিনিসটাই ভাবতেছো যে তোমার অ্যানালিটিক্স স্কিল আমার উপরে কেন কাজ করলো না। তারপর ওই মেয়েটা ওর সিক্রেট লিনময়কে বলতেছিল, আমার কাছে একটা ব্লক ব্যাজ আছে, আর এই ব্যাজটা যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ আমার ইনফরমেশন কেউ পড়তে পারবে না। আর কেউ যদি এই ব্যাজের পাওয়ারটাকে সারপাস করতে চায় তাহলে ওকে এই ব্যাজটা থেকে 10 লেভেল বেশি পাওয়ারফুল হতে হবে। তারপর ওই মেয়েটা ওই ব্যাজটাকে গায়েব করে ফেলে। তারপর ও লিনময়কে বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি আবারও আমার উপরে অ্যানালিটিক্স স্কিল ইউজ করো। তারপর লিনময় যখন আবার ওই মেয়েটার উপরে ওর অ্যানালিটিক্স স্কিল ইউজ করে, তখন লিনময় জানতে পারে ওই মেয়েটা হচ্ছে একটা লেভেল 19 এর শ্যাডো অ্যাসাসিয়ান, আর ওর নাম হচ্ছে নিং ই। আর আমরা এখন থেকে একে নিং ই না বলে নিঙ্গার বলে ডাকবো। আর তখনই ওরা দুজন বুঝতে পারে আশেপাশে কেউ না কেউ তো আছে। আর যখন লিনময় ওর ম্যাপ দেখে তখন ও বুঝতে পারে ওর আশেপাশে 3 জন এমন লোক আছে যে ওর জন্য বিপজ্জনক হতে পারে। আর তখনই আমরা দেখতে পাই ওই মেজ আর আর্চারের সাথে আরো একটা লোক চলে এসেছে। তখন লিনময় মনে মনে ভাবতেছিল, আমার স্কেলেটন গুলো তো এদেরকে অনেক আগেই নোটিস করে ফেলেছে, আর আমার মনে হয় এরা 3 জন আমাকে আর নিঙ্গারকে ঘিরে ফেলার চেষ্টা করতেছে। তখন নিঙ্গার বলতেছিল, এরা এখনো আমার পিছু ছাড়েনি, এটা তো শুধুমাত্র একটা মিড র্যাঙ্কের স্কিল স্ক্রিপচার, আর এই স্ক্রিপচারটা পাওয়ার জন্য এরা আমাকে অনেকদিন যাবত ফলো করতেছে, কিন্তু এখনো এরা হাল ছাড়েনি। তখনই নিঙ্গার লিনময়কে ওইখান থেকে যেতে বলে। আর ও বলতেছিল, আমাদের যদি আবারও কোনো সময় দেখা হয় তাহলে আমি তোমার সাথে অনেক ভালোভাবে কথা বলবো। আর তখনই আমরা দেখতে পাই নিঙ্গারকে টার্গেট করে ওইখানে একটা অ্যারো চলে আসে। আর নিঙ্গার যেহেতু একজন অ্যাসাসিয়ান ছিল, আর সেই কারণে ওর রিফ্লেক্সেসও ভালো ছিল, আর সেই কারণে ও ওই অ্যারোটাকে ডজ করে ফেলে। আর তারপরে আমরা জানতে পারি এই অ্যারোটা কাউকে টার্গেট করে মারা হয়নি, আর এটা এমন একটা অ্যারো যেটা নিঙ্গার আর লিনময়ের চারিপাশে ঘুরে একটা বেরিয়ে তৈরি করেছে। আর এটা এক টাইপের মার্কিং অ্যারো, নিঙ্গার আর লিনময়কে যে কোনো কোথাও থেকে মার্ক করতে পারবে। আর এটা দেখার পর নিঙ্গারও বুঝে যায় যে ওরা বিপদের মধ্যে পড়ে গেছে। তখন লিনময় বলতেছিল, এই আর্চারের কাছে একটা অ্যান্টি ইনভিজিবল মার্কার অ্যারো আছে, যার কারণে ও যে কোনো ধরনের এনিমিকে মার্ক করতে পারে। আর এনিমির উপরে এই মার্কিংটা করার পরে ওই এনিমি ওর ইনভিজিবল স্টেটের মধ্যে যেতে পারবে না। আর সেই কারণে ওই এনিমিদেরকে টার্গেট করাটা আর্চারের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এটা এমন একটা স্কিল যেটা অ্যাসাসিন আর ইনভিজিবল টাইপের মনস্টারদের উপরে সবচেয়ে এফেক্টিভ। আর তখন লিনময় বুঝতে পেরে যায় এরা 3 জন প্রস্তুতি নিয়ে এসেছে আমাদের 2 জনের সাথে লড়াই করার জন্য। আর তখন ওই মেজটা এসে অ্যারোগেন্টলি বলতেছিল, এখন তোমাদের কাছে পালানোর মতো কোনো উপায় বাকি নাই। তারপর ওই মেজটা বলতেছিল, আমি আগে থেকেই জানতাম তোমরা 2 জন একজন আরেকজনের সাথী, কারণ ওই মেয়েটা এমন একটা ডিসকাস্টিং অ্যাসাসিয়ান, আর তার সাথে তুমি এমন একটা খারাপ লেভেলের সামানার যে আনডেডদের সামান করতে পারে। তখন নিঙ্গার ওই 3 জনকে বলতেছিল, আমি তোমাদেরকে ওই স্ক্রিপ্টটা দিয়ে দিব, তবে তোমরা আমাদের 2 জনকে এখান থেকে যেতে দিবে। তখন ওই তৃতীয় লোকটা বলতেছিল, তুমি যদি আমাদের সাথে এই নেগোসিয়েশনটা একদিন আগে করতে তাহলে হয়তো আমরা এটা মেনে নিতাম, কিন্তু এখন আমরা তোমাদের 2 জনকে নিয়ে সেফ ফিল করতেছি না। আর আমরা 3 জন যদি তোমাদের 2 জনকে এখানে মেরে ফেলি তাহলে তো কেউ কখনো জানতেই পারবে না যে আমাদের কাছে একটা মিড র্যাঙ্কের স্কিল স্ক্রিপচার আছে। তখন নিঙ্গার লিনময়কে বলতেছিল, আমি তোমার জন্য একটু টাইম বাই করবো, আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে পালিয়ে যাবে। আর তারপর নিঙ্গার মনে মনেই ভাবতেছিল, এ তো শুধুমাত্র একটা লেভেল 10 এর ছেলে, আমার মনে হয় না এদের সাথে ফাইট করতে পারবে। আর তাই আমি চাই না যে এই ছেলেটা এখানে ফাইট করুক। আর তোমাকে আমার ব্যাপারে চিন্তা করা লাগবে না, কারণ আমি একজন শ্যাডো অ্যাসাসিয়ান, আর রাতের মধ্যে আমার পাওয়ার সবচেয়ে বেশি থাকে। আর এই জন্য তুমি যদি এখান থেকে আগে পালিয়ে যাও তাহলে আমি আমার স্কিল ইউজ করে এদের হাত থেকে বাঁচতে পারবো সহজেই। তখন লিনময় মনে মনেই ভাবতেছিল, এই মেয়েটা আমাকে মিথ্যা কথা বলতেছে, কারণ এর কাছে যদি এত পাওয়ারই থাকতো তাহলে তো এই দিনের বেলা এদের হাত থেকে পালাতো না। আর এই মেয়েটা নিজেও জানে যে একদমই ক্যাপেবল নয় এই 3 জনের সাথে একাই ফাইট করার জন্য। আর তাছাড়াও এই মেয়েটার উপর একটা মার্ক চলে এসেছে, আর এই মার্কটার কারণে ওরা 3 জন এর লোকেশন সবসময় পেতেই থাকবে। আর তখন ওই তৃতীয় লোকটা বলেছিল, আরে তোমরা এত বেশি কথা বলতেছো কেন, তাড়াতাড়ি এই 2 জনকে মেরে আমাদের স্ক্রিপ্টটা নিয়ে নাও, আর তারপর আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো, তাহলে কেউ এখানে কিছুই জানতে পারবে না যে এদেরকে কে মেরেছে। তখন ওই মেজটা অ্যারোগেন্টলি বলতেছিল, আমি শুধুমাত্র এই অ্যাসাসিয়ান মেয়েটার লাইফ নিতে চাই না, আমি তার সাথে সাথে এই ছেলেটারও লাইফ নিতে চাই। আর ওইখানে ওই মেজটা একটা এলুমিনেশন স্কিল ইউজ করে, আর এই এলুমিনেশন স্কিলটা শুধুমাত্র এলুমিনেশন করার জন্য নয়, আশেপাশে যতগুলো ডার্কনেস এরিয়া আছে ওই সবগুলো জায়গাতে লাইট আপ করে দেয়। আর তার কারণে আমি আমার স্কিলকে আরো বেশি ডিস্টেন্স পর্যন্ত ইউজ করতে পারবো। আর বিশেষ করে এই জিনিসটা অ্যাসাসিয়ানের সাথে ফাইট করার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে। আর ওই মেজটা কনফিডেন্ট হয়ে যায় যে ও আজকে এই অ্যাসাসিয়ানকে এইখানেই মেরে ফেলবে। তারপর নিঙ্গার মনে মনে ভাবতেছিল, আমাকে এইদের সাথে ফাইট করার জন্য আমার ফুল পাওয়ার ইউজ করতে হবে। আর এটা বলেই ও রেডি হয়ে যায়। আর তারপরে ওরা 3 জনে মিলে ওদের অ্যাটাক রেডি করে ফেলে। আর এদের 3 জনের টার্গেট ছিল নিঙ্গার। আর তখনই আমরা লিনময়কে দেখতে পাই, ও এখানে কয়েকটা স্কেলেটন সোলজারকে সামান করে। তখন এটা দেখার পরে ওই মেজটা বলতেছিল, তুমি তোমার শক্তি অপচয় করতেছো, আনডাইং সামানার, এটা তো একদম ফালতু। আর তারপরে ওই মেজটা লিনময়ের উপরে ব্লেজিং ফায়ারবল অ্যাটাক করে। আর অ্যাটাক করতে করতে ওই মেজটা বলতেছিল, এই স্কিলটা একটা 20 লেভেলের মেজর স্কিল, আর এই স্কিলটার সাহায্যে আমি তোমাকে ইজিলি পুড়িয়ে ছাই করে ফেলবো। আর তখনই নিঙ্গার লিনময়ের হাতটা ধরে ফেলে। আর ও লিনময়কে বলতেছিল, তুমি
তাড়াতাড়ি এখান থেকে পালাও। আর তারপরে ওইখানে দুইজনে ওইখান থেকে পালানোর ডিসিশন নেয়। আর ওরা যখনই পালাতে ধরছিল কিন্তু নিঙ্গারের পাটা এক টাইপের স্পিরিচুয়াল স্ট্রিং দিয়ে বেঁধে ফেলা হয়েছিল। আর এটা দেখার পরে নিঙ্গার বলতেছিল, আরে আমার পাটা কখন বেঁধে ফেললো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আর তখনই ওই আর্চারটা তিনটে আরো একসাথে করে ওদের উপরে অ্যাটাক করে। আর নিঙ্গার যখন বুঝতে পারে যে ওই অ্যাটাকটা ওদেরকে লাগবে তখন ও লিনমিওকে সাইডের দিকে ধাক্কা দিয়ে দেয় যাতে লিনমিওকে ওই অ্যাটাকটা না লাগে। কিন্তু তখনই নিঙ্গার দেখতে পায় যে এই সাইডে ও লিনমিওকে ধাক্কা দিয়েছিল ওই সাইড থেকে একটা ফায়ার বল এসে লিনমিওকে লাগে, কিন্তু ওই অ্যাটাকটার কারণে ওদের দুইজনের কিছুই হয় না। আর তারপরে নিঙ্গার দেখতে পায় ওদের চারিপাশে অনেকগুলো আনডেড সোলজার চলে এসেছে। আর এটা দেখার পরে ও হালকা একটু ভয় পেয়ে যায়। আর ওই আনডেড সোলজার গুলো নিজেদের সোয়ার্ড আর বডি দিয়ে নিঙ্গার আর লিনমিওকে প্রোটেক্ট করতেছিল। আর ওইখানে একটা আনডেড সোলজার গিয়ে ওই ট্যাঙ্কের উপরে অ্যাটাক করে। আর অন্যদিকে ওই মেজটা ওর চারিপাশে এতগুলো আনডেড সোলজারকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। আর ও মনে মনে ভাবতেছিল এটা কিভাবে হতে পারে, কারণ আমি আমার অ্যানালিটিক্স স্কিলের মাধ্যমে দেখেছি এই ছেলেটা একটা লেভেল 10 এর নেক্রোম্যান্সার। আর তারপর ওই মেজটা এতগুলো আনডেড সোলজারকে এখানে দেখার পরও ভয় পাচ্ছিল। আর তারপর ওই মেজটা ভয়ে ভয়ে বলতেছিল, আমি তো লেভেল 21 এর একজন মেজ আর এ তো শুধুমাত্র লেভেল 10 এর একজন নেক্রোম্যান্সার, তাহলে আমি আমার পাওয়ার ইউজ করে এই ছেলেটাকে কেন মারতে পারতেছি না। আর অন্যদিকে ওই ট্যাঙ্ক আর আর্চারও ভয় পেয়ে যায়, কারণ ওদের স্কিল গুলো কোনোভাবে ওই স্কেলেটন সোলজারদের উপর কাজে করতেছিল না। আর তখনই ওদের চারিপাশে এক টাইপের লাইট জ্বলতে শুরু করে। আর এটা দেখার পরে ওরা তিনজন আরো ভয় পেয়ে যায়। আর যখন ওরা দেখতে পারে ওদের চারিপাশে অনেকগুলো আনডেড সোলজারের আর্মি চলে এসেছে, এগুলো দেখার পর ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে নিঙ্গার তো অবাক হয়ে দেখতেছিল আর ও লিনমিওকে বলতেছিল, এগুলো কি ওই স্কেলেটন ওরিয়ার যাকে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম? এই সবগুলো স্কেলেটন ওরিয়ার তো ব্রোকেন, তাহলে এগুলো এত পাওয়ারফুল হতে পারে কিভাবে? কারণ একটা 21 লেভেলের মেজও এই স্কেলেটন ওয়ারিয়ার গুলোকে হারাতে পারতেছে না। আর তাছাড়া এখানে যতগুলো স্কেলেটন বাইরে বেরিয়েছে ওগুলো তো অনেকগুলো আছে। আর তারপরে নিঙ্গার বুঝতে পারে লিনমিও কোনো সাধারণ ছেলে নয়। আর তখনই লিনমিও ওর সবগুলো স্কেলেটন সোলজারকে অর্ডার দেয় ওদের তিনজনের উপরে অ্যাটাক করার জন্য। আর সেই সাথে সাথে লিনমিও ওর কিছু হিডেন স্কিলও ইউজ করতে শুরু করে। আর ওই স্কেলেটন সোলজার গুলোকে অ্যাটাক করতে দেখে ওই মেজটা ওর চারিপাশে একটা ব্যারিয়ার টাইপের কিছু তৈরি করে। কিন্তু ওই মেজটা মনে মনেই ভাবতেছিল, আমার এই ব্যারিয়ারটা বেশিক্ষণ পর্যন্ত টিকবে না, কারণ লিনমিও যে স্কেলেটন ওরিয়ার গুলোকে সামান করেছিল ওই স্কেলেটন ওরিয়ার গুলো শুধুমাত্র কয়েকটা স্ট্রাইক করার পরেই ওই মেজের ব্যারিয়ার ভাঙা শুরু করে ফেলেছে। আর তারপর যখন ওই স্কেলেটন ওরিয়ার গুলো ওই শিল্ডের উপর আর 2-3টা অ্যাটাক করে তখনই ওই শিল্ডটা ভেঙে যায়। আর তখনই ওই মেজটা ওর একটা পাওয়ারফুল স্কিল ওই সব স্কেলেটন ওরিয়ারের উপরে ইউজ করে। আর এই স্কিলটা ইউজ করার পর ওই মেজটা একটু কনফিডেন্টে ছিল, কারণ ওই মেজটা এমন পাওয়ারফুল একটা স্কিল ইউজ করেছে যার মাধ্যমে ওই স্কেলেটন ওরিয়ার গুলো অবশ্যই ড্যামেজ হবে। কিন্তু ওই ফায়ার টাইপ ম্যাজিক্যাল অ্যাটাকটার ভেতর দিয়ে ওই স্কেলেটন ওরিয়ার গুলো ওই মেজটার সামনে চলে আসে আর দুইটা স্কেলেটন টিম ওয়ার্কের মাধ্যমে ওই মেজটাকে মেরে ফেলে। আর অন্যদিকে ওই আর্চারটা অনেক স্পিডেই ওই স্কেলেটন গুলোর হাত থেকে বেঁচে পালাচ্ছিল, কিন্তু ও তখনও দেখতে পায় ওই স্কেলেটন ওয়ারিয়ার গুলো ওর পিছু করতেছিল। তখন ও মনে মনেই ভাবতেছিল, আমার এজিলিটি অ্যাট্রিবিউট হলো 1500, কিন্তু তবুও আমি এই স্কেলেটন ওয়ারিয়ার গুলো হাত থেকে বাঁচতে পারতেছি না। আমি তো একদম বুঝতেই পারতেছি না যে এই স্কেলেটন গুলোর স্পিড এত বেশি কিভাবে হতে পারে। আর তারপর ওই আর্চারটা বুঝতে পারে এইসব স্কেলেটন ওয়ারিয়ারের হাত থেকে বাঁচাটা ওর জন্য অসম্ভব। আর ওই টিমের 3 নম্বর মেম্বার মানে ওদের ট্যাঙ্ক লিনমিওর উপরে চার্জ টাইপের একটা স্কিল ইউজ করে। আর সেই কারণে ও সবগুলো স্কেলেটন ওয়ারিয়ারকে ধাক্কা দিয়ে লিনমিওর দিকে এগিয়ে যাচ্ছিল। আর লিনমিও তো এটা দেখার পরে অবাক হয়ে গেছিল, কারণ ও একদমই বুঝতে পারেনি যে এই গ্রুপের নাইটের কাছে একটা এই ধরনের স্কিল থাকবে। এটা তো একটা এক্সট্রিম ডিফেন্সিভ স্কিল। আর এই নাইটটা যখন ওর স্কিল ইউজ করতেছিল তখন এর ডিফেন্স এতটাই পাওয়ারফুল হয়ে গেছিল যে এটা 40 লেভেলের নাইটের কাছেও এর ডিফেন্সটা ভাঙা সম্ভব হতো না। আর তাছাড়াও এই নাইট গুলোর মধ্যে যাদের কাছে এক্সট্রিম ডিফেন্স স্কিল আছে আর যাদের কাছে এক্সট্রিম ডিফেন্স স্কিল নাই, আর যখন রিয়েল ফাইট করা হয় তখন এদের দুইজনের প্রফেশন একদম আলাদা হয়ে যায়। আর তখনই ওই নাইট ওর আশেপাশে ওর দুইজন বন্ধুর চিল্লানোর আওয়াজ শুনতে পায়। আর তারপরে ও বুঝতে পারে এই সবগুলো স্কেলেটন ওরিয়ার অনেক ভয়ঙ্কর। আর তারপর ও মনে মনে ভাবতেছিল, শুধুমাত্র একটা ইন্টারমিডিয়েট স্কিল স্কোলের কারণে আমি কি আজকে এখানে মরতে চলেছি নাকি? এটা তো একদমই সম্ভব না। আর আমি যদি আগে জানতাম যে এই ধরনের সিচুয়েশনে আমাকে পড়তে হবে তাহলে আমি কখনোই এই জায়গায় আসতাম না। আর তখনই লিনমিও আর একটা স্কিল ইউজ করে ওই নাইটটাকে পালানো থেকে আটকানোর জন্য, কারণ লিনমিও ওই নাইটটাকে একদমই পালাতে দিতে পারে না, কারণ ওই নাইটটার দুইটা টিম মেম্বারকে অলরেডি লিনমিও মেরে ফেলেছে। আর এখানে যদি লিনমিও সেফ থাকতে চায় তাহলে এই নাইটটাকেও লিনমিওকে মারতে হবে, তারপরে লিনমিও সেফ থাকতে পারবে। আর তখনই লিনমিও ওর যতগুলো স্কেলেটন সোলজার আসছিল সবগুলোকে ওই নাইটটার উপরে অ্যাটাক করার জন্য বলে। আর ওইখানে ওই স্কেলেটন ওয়ারিয়ার গুলো অ্যাটাক করতে করতে ওই নাইটটার ডিফেন্সটাকে ভেঙে ফেলে। এখানে এই নাইটটার শিল্ডের টাইম ছিল 1 মিনিট, কিন্তু এই শিল্ডের উপরে যত বেশি অ্যাটাক করা হবে এই শিল্ডের টাইমও তত কমে যাবে। আর এই জন্য লিনমিওর স্কেলেটন ওয়ারিয়ারের অ্যাটাকের কারণে ওই শিল্ডের টাইম কম হয়ে যায় আর ওই শিল্ডটা ধ্বংস হয়ে যায়। আর তারপর ওই নাইটটাও বুঝে যায়, কারণ ওর চারিপাশে লিনমিওর সবগুলো আনডেড সোলজার চলে এসেছিল। আর তখনই লিনমিও ওর বড় বোনের কথা মনে করে, তুমি যদি মনে মনে কোনো জিনিস করার জন্য সেট করে নাও তো ওই কাজটা করার জন্য তুমি দ্বিতীয়বার ভাববে না, তোমাকে প্রথমবারে ওই কাজটা মন দিয়ে করতে হবে। আর তারপরে আমরা বুঝতে পারি লিনমিওর স্কেলেটন ওয়ারিয়ার গুলো এখানে 3 জনকেই মেরে ফেলেছে। আর এইসব দেখার পরে নিঙ্গার একেবারে অবাক হয়ে গেছিল। আর ও মনে মনে ভাবতেছিল এই পুরো ফাইটের মধ্যে লিনমিও ওর জায়গা থেকে 1 ইঞ্চিও নড়েনি, কিন্তু তবু ও এখানে থাকা সবগুলো লোককে মেরে ফেলেছে। তখন লিনমিও মনে মনে ভাবতেছিল, যখন কোনো প্রফেশনাল মারা যায় তখন ওর স্টোরেজ রিং থেকে সবগুলো আইটেম ড্রপ হয়। আর তখন লিনমিও ডিসাইড করে যে যেসব আইটেম ড্রপ হয়েছে ওইসব আইটেম চেক করার জন্য। আর লিনমিও এখানে একটা ম্যাজিক স্টাফ, একটা তীর ধনুক, একটা শিল্ড আর একটা ড্যাগার পায় ওই 3 জনের কাছ থেকে। তখনই নিঙ্গার লিনমিওকে বলে এখানে যতগুলো ওয়েপন ড্রপ হয়েছে ওই সবগুলো কার্মেন্ট অর্ক লিজিয়ান থেকে এসেছে। আর ওই ডেঞ্জিনের ভেতরে এই ধরনের ইকুইপমেন্ট পাওয়া যায়। আর এই ডেঞ্জিনটা ছিল একটা লেভেল 20 এর ডেঞ্জিন। আর এই ডেঞ্জিনটা শাহুয়াই সিটির থেকে
বাইরে ছিল। আর আমার মনে হয় এরা তিনজন ওই ডেঞ্জিনের মধ্যে রেড করার জন্য যাইতো, আর তার কারণে ওই ডেঞ্জিনের এতগুলো ইকুইপমেন্ট এদের কাছে আছে। তখন লিনময় ওই ইকুইপমেন্ট গুলো দেখার পরে বলেছিল, এই সবগুলো ইকুইপমেন্ট তো আমার কোনো কাজেরই না, তাহলে আমি একটা কাজ করব, এই সবগুলো ইকুইপমেন্ট বেচে দিয়ে কিছু টাকা উপার্জন করব। আর ওইখানে লিনময় একটা প্রাইমারি স্কিল স্ক্রোল পায়। তখন লিনময় মনে মনে ভাবতেছিল, আমি যদি এই স্ক্রোলটা মার্কেটের মধ্যে বিক্রি করি তাহলে আমি কমসে কম 10,000 গোল্ড কয়েন পাবো, কিন্তু আমি এই স্ক্রোলটাকে বেচবো নাকি নিজের উপরে ইউজ করব। তখন নিঙ্গার লিনময়কে বলেছিল, আমার মনে হয় তুমি এর আগে এই ধরনের কোনো স্ক্রোল ইউজ করনি, তাই না? কিন্তু তুমি যদি আমার কথা শোনো তাহলে এই স্ক্রোলটা তোমার উপরে ইউজ করা উচিত। এই স্ক্রোলটা বেশিরভাগ সময় সব প্লেয়ারকে ওদের এক্সিস্টিং স্কিল গুলোই দেয়, কিন্তু এমনও কিছু রেয়ার পসিবিলিটি আছে যে এই স্ক্রোলটার মাধ্যমে ওই প্লেয়ারটা নতুন কোনো স্কিল পেতে পারে। তারপর নিঙ্গার বলেছিল, তাহলে কি তুমি এখনো এই স্ক্রোলটা বিক্রি করতে চাও? কিন্তু এটা শুধুমাত্র একটা প্রাইমারি স্ক্রোল, আর এই স্ক্রোলটা বেচে তুমি বেশি টাকা পাবে না, তো তোমার কি এতই টাকার প্রয়োজন যে তুমি এই স্ক্রোলটা বিক্রি করতেছো? তখন লিনময় ভাবতেছিল এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা কি, এই 10,000 গোল্ড কয়েনকে এত কম মনে করতেছে। তারপর লিনময় নিঙ্গারকে জিজ্ঞেস করতেছিল, আচ্ছা ঠিক আছে, আমি এই স্ক্রোলটা কিভাবে ইউজ করবো? তখন নিঙ্গার ওকে বলেছিল, এটা তো অনেক সহজ ব্যাপার, তুমি শুধু এই স্ক্রোলটা হাতে নিয়ে ইউজ বলবে আর তারপর এই স্ক্রোলটা অটোমেটিক কাজ করা শুরু করে দিবে। আর নিঙ্গারের কথা শোনার সাথে সাথে লিনময় ওই স্ক্রোলটা হাতে নেওয়ার পর ইউজ বলে, কিন্তু ওই স্ক্রোলটা লিনময়ের উপরে একদমই ইউজ হয় না। তখন নিঙ্গার একটু হেসে বলতেছিল, আমার মনে হয় তুমি ইউজ ওয়ার্ডটা অনেক সফটলি বলেছো, আর এই জন্যই কিছু হয়নি, তোমাকে ইউজ ওয়ার্ডটা লাউডলি বলতে হবে। আর তখন লিনময় মনে মনে ভাবতেছিল, এই স্ক্রোলটা কি ইউজ করার জন্য স্পিরিচুয়াল এনার্জির প্রয়োজন হয় নাকি? আর এটা ভেবে লিনময় ওই স্ক্রোলটার ভেতরে ওর স্পিরিচুয়াল এনার্জি ঢালতে শুরু করে। তখন নিঙ্গার একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলতেছিল, তুমি কিভাবে জানলে এই স্ক্রোলটা সিক্রেটের ব্যাপারে, যে কিভাবে এই স্ক্রোলটা ইউজ করতে হয়? আর তারপরে আমরা জানতে পারি নিঙ্গার এতক্ষণ থেকে লিনময়কে বোকা বানাচ্ছিল। আর তারপর লিনময় যখন ওই স্ক্রোলটা ইউজ করে তখন লিনময় একটা নতুন স্কিল পায়, আর সেটার নাম হলো কর্পস এক্সপ্লোশন। আর বিশ্বাস করো এই স্কিলটা লিনময়ের সবচেয়ে বেস্ট স্কিল গুলোর মধ্যে একটা। তখন এটা দেখার পর লিনময় ভাবতেছিল, এই স্কিল স্ক্রোলটা আমার জন্য অতটাও ইউজলেস ছিল না। তারপর লিনময় ভাবতেছিল, একজন নেক্রোম্যান্সারের জন্য একটা কর্পসের উপরেও লাইফ ফোর্স থাকে, যেটা একজন নেক্রোম্যান্সার নিজের জন্য ইউজ করতে পারে। আর প্রথম দেখাতে যে কোনো মানুষকে হয়তো বা এই স্কিলটা কমজোর মনে হবে, কিন্তু এই স্কিলটার যদি রেডিয়েন্স 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই স্কিলটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। আর একটা এরিয়ার মধ্যে যদি অনেকগুলো কর্পস থাকে আর লিনময় যদি ওইখানে একটা কর্পসকে এক্সপ্লোড করে দেয় তাহলে ওইখানে একটা চেন রিঅ্যাকশন সৃষ্টি হবে, আর একের পর এক কর্পস এক্সপ্লোড হতে শুরু করবে। আর ওইখানে লিনময়ের ট্যালেন্টের কারণে ওর কাছে যতগুলো স্কিল ছিল ওই সবগুলো ডিভাইন স্কিলের মধ্যে কনভার্ট হচ্ছিল। আর তখনই নিঙ্গার লিনময়কে জিজ্ঞেস করে, তুমি কি কোনো নতুন স্কিল পেয়েছো লার্ন করার জন্য? আর যদি পেয়েছো তাহলে ওই স্কিলটা কেমন? আর এটা শোনার পর লিনময় হ্যাঁ বলে। আর তখন নিঙ্গার লিনময়কে বলতেছিল, তোমার ভয়েস তো শুনতে অনেক সুন্দর, কিন্তু তুমি কথা বলো না কেন তাহলে? আর তখন লিনময় বুঝতে পারে এই মেয়েটা ওর স্কুলের মেয়েদের থেকে একদমই আলাদা। আর তারপরে লিনময় নিঙ্গারের ভয়েসের একটু তারিফ করে, আর নিঙ্গার একটু হেসে লিনময়কে থ্যাংক ইউ বলে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আর তারপর নিঙ্গার লিনময়কে একটা রিওয়ার্ড দেয়, কারণ আজকে লিনময়ের কারণেই নিঙ্গার ওই তিনজন লোকের হাত থেকে বেঁচে গেছে। আর ওই রিওয়ার্ডটা ছিল ইন্টারমিডিয়েট লেভেলের একটা স্কিল স্ক্রোল। আর এই স্কিল স্ক্রোলটা পাওয়ার জন্য ওই তিনটা লোক নিঙ্গারের পিছু করতেছিল। আর তখন ওই স্কিল স্ক্রোলটা দেখার পর লিনময় মনে মনে বলতেছিল, এই ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল স্ক্রোলটা তো অনেক দামি, এমনকি মার্কেটের মধ্যে এর প্রাইস তো কমসে কম 1 মিলিয়ন গোল্ড কয়েন হবে। আর একটা প্রাইমারি লেভেলের স্কিল স্ক্রোলের থেকে এটা কমসে কম 100 গুণ বেশি দামি হবে। এমনকি আমার জন্য এই স্কিল স্ক্রোলটা অনেক মূল্যবান, কিন্তু ওই তিনজন লোক তো এই মেয়েটাকে ওই স্কিল স্ক্রোলটার জন্য পিছু করতেছিল। তাহলে এই মেয়েটা আমাকে এত তাড়াতাড়ি এই স্কিল স্ক্রোলটা কেন দিল, আর তাও আবার না চাইতেই? আর এই সবকিছু ভাবতে ভাবতে লিনময় একটু কনফিউজ হয়ে যায়। তারপর নিঙ্গার লিনময়কে বলতেছিল, গার্মেন্টস ডেঞ্জিনে যখন আমি রেড করার জন্য গেছিলাম তখন আমি একটা হিডেন চেস্ট পেয়েছিলাম, যদিও এই হিডেন চেস্ট গুলো র্যান্ডমলি স্পন্ড হয়, কিন্তু আমার ভাগ্য মনে হয় ভালো ছিল আর তার কারণে আমি এই চেস্টটা পেয়েছি। আর ওই চেস্টটাকে ওপেন করার পরেই আমি ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল স্ক্রোলটা পেয়েছি, কিন্তু আমি ওই সময় একদমই জানতাম না যে ওই তিনজন লোক আমাকে পেছন থেকে দেখতেছিল। আর তখন থেকে ওই তিনজন লোক আমার কাছ থেকে স্কিল স্ক্রোলটা নেওয়ার জন্য পিছু করতেছিল, কিন্তু আমার কাছে এই স্কিল স্ক্রোলটার ভ্যালুর উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। আমার কাছে এই স্ক্রোলটার ভ্যালু অত বেশি ছিল না, কিন্তু আমি এই স্ক্রোলটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। তাহলে আমি কিভাবে এই স্ক্রোলটা ওই তিনজনের হাতে দিতে পারি? আর এই জন্যই আমি ওদের কাছ থেকে বেঁচে ওখান থেকে পালিয়ে গেছিলাম। আর ওইখান থেকে শুরু করে ওরা আমার পিছু করতে শুরু করে, আর ওরা অনেকদিন যাবত আমার পিছু করতেছিল। আর ওদের কাছ থেকে পালাতে পালাতে আমি শাহই সিটি থেকে জিয়াহি সিটি পর্যন্ত এসে গেছি, কিন্তু তবুও ওরা আমার পিছু ছাড়েনি। তখন লিনময় নিঙ্গারকে বলতেছিল, তুমি তো ওদের অ্যাটাকের জন্য অলমোস্ট মরতেই ধরছিলে। তখন নিঙ্গার লিনময়কে একটু রিল্যাক্স হতে বলে। আর তারপর ও বলতেছিল, আমার বডির উপরে যদি কোনো টাইপের ড্যামেজ লাগে তাহলে আমি র্যান্ডমলি অন্য কোনো জায়গায় টেলিপোর্ট হয়ে যাব। কিন্তু তবুও নিঙ্গার লিনময়কে থ্যাংক ইউ বলে, কারণ লিনময় যদি ওখানে না থাকতো তাহলে আমি অনেক আহত হয়ে যাইতাম। তখন লিনময় মনে মনে ভাবতেছিল, আমি ফালতু এই মেয়েটার জন্য চিন্তা করতেছিলাম। আমার মনে হয় এই মেয়েটা বড় কোনো ফ্যামিলির একটা মেয়ে, আর আমার মনে হয় নিঙ্গারের কাছে এমন কোনো আর্টিফ্যাক্ট আছে যেটার কারণে ও অন্য কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারবে। আর তখন নিঙ্গার লিনময়কে বলতেছিল, তাহলে এখন থেকে এই ইন্টারমিডিয়েট স্কিল স্ক্রোলটা তোমার। আর তোমার কাছে কি আরো কিছু খাওয়ার জন্য আছে? আমার অনেক খিদে লেগেছে। আর তখন লিনময় একটা আলু বের করে, আর এটা দেখার পর নিঙ্গার বলতেছিল, হ্যাঁ আমি এটা খাবো। তখন নিঙ্গার লিনময়কে জিজ্ঞেস করতেছিল, তুমি কি এখানে লেভেল আপ করার জন্য এসেছো নাকি? কারণ তোমাকে দেখে তো এমনটাই মনে হচ্ছে যে তুমি এখন কোনো ইউনিভার্সিটি থেকে বিলং করো না, তো তাহলে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও? তখন লিনময় বলতেছিল, আমি জিয়াজিং ইউনিভার্সিটিতে যেতে চাই। তখন নিঙ্গার লিনময়কে বলতেছিল, হ্যাঁ এই ইউনিভার্সিটিটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি, আর তোমার কাছে যে প্রফেশন আর যে ধরনের স্কিল আছে এই স্কিল গুলো ইউজ করলে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে
অনেক আরামসে যেতে পারবে। তুমি এখানে লেভেল 10 এর একটা প্লেয়ার হওয়া সত্ত্বেও তুমি একটা লেভেল 10 এর ম্যাচকে হারিয়েছো। তো তুমি যদি জিয়াজিং একাডেমিতে যেতে না পাও তাহলে আমার মনে হয় না যে আর কেউ জিয়াজিং একাডেমিতে যেতে পারবে। তারপরে নিঙ্গার লিনময়োকে একটা ভালো অ্যাডভাইস দেয়, তুমি যদি জিয়াজিং একাডেমিতে জয়েন হতে চাও তাহলে তোমাকে জিয়াজিং একাডেমির সিয়েনচিয়াং টাওয়ারে জয়েন হওয়া উচিত। আর যারা প্রথমবার ওই টাওয়ারটাকে ক্লিয়ার করে তাদের রিওয়ার্ড ডাবল দেওয়া হয়, তাই তোমাকে ওই পুরো টাওয়ারটা ক্লিয়ার করার জন্য ট্রাই করা উচিত। আর তুমি যত বেশি ফ্লোর ক্লিয়ার করতে পারবে তুমি তত ভালো ভালো রিওয়ার্ড পাবে। আর তাছাড়াও এইসব রিওয়ার্ডের পরিবর্তে তুমি অনেক বেশি লুট পয়েন্ট পেতে পারো। আর জিয়াজিং একাডেমির ভেতরে এই লুট পয়েন্ট গুলো গোল্ড কয়েনের সমান হয়। আর জিয়াজিং একাডেমির ভেতরে ক্রিয়েশন সেরেমনিও নামে একটা জায়গা আছে, আর তোমার ওই জায়গাটাতেও যাওয়া উচিত। আর এইসব কথা বলতে বলতে নিঙ্গার ওইখানে ঘুমিয়ে পড়ে। আর তখন লিনময় নিঙ্গারের বডির উপরে একটা চাদর দিয়ে দেয়। আর তারপরে লিনময় ওর স্পিরিচুয়াল এনার্জি রিকভার করার জন্য মেডিটেশন করতে শুরু করে। তারপর সকাল হওয়ার সাথে সাথে নিঙ্গার ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে ও লিনময়কে বলতেছিল, আমাকে অনেক খিদে লেগেছে, তোমার কাছে কি আরো খাবার আছে? আর তখন লিনময় নিঙ্গারকে আরো কিছু আলু দেয়। আর ওই আলুগুলো নেওয়ার পরে নিঙ্গার আরো কিছু আলু চায়। আর তখন লিনময় ওকে বলতেছিল, আমার কাছে আর একটা আলুও নাই। আর নিঙ্গার যখন দেখতে পায় যে সত্যি সত্যি লিনময়ের কাছে আর কোনো আলু নেই, তারপরে আরো কিছু বলে না। আর লিনময়ের কাছ থেকে আলু নেওয়ার পর নিঙ্গার ওইখান থেকে গুড বাই বলে চলে যাচ্ছিল, কারণ নিঙ্গারও এখানে লেভেল আপ করার জন্য এসেছিল। তারপর নিঙ্গার লিনময়কে বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম, আর আমি আশা করি আমাদের পরে আবারও দেখা হবে। আর তারপর নিঙ্গার লিনময়কে বলতেছিল, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব লেভেল আপ করতে হবে, আর তারপর আমরা একসাথে মিলে লেভেল আপ করবো। আর এটা বলার পরে নিঙ্গার ওইখান থেকে চলে যায়। আর নিঙ্গার ওইখান থেকে যাওয়ার পরে লিনময় উঠে দাঁড়ায়। আর তারপরে লিনময় বলতেছিল, এখন সময় হয়েছে আমার নতুন স্কিল গুলো চেক করার। আর ওর কাছে আগে থেকে ওই 3টা প্লেয়ারের কর্পস ছিল, আর এই 3টা প্লেয়ারের কর্পস দিয়েই লিনময় ওর নতুন স্কিল চেক করবে। আর তারপর লিনময় ওইখানে থাকা কর্পস গুলোর উপরে ওর নতুন স্কিল কর্পস এক্সপ্লোশন ইউজ করে। আর যখনই লিনময় ওই স্কিলটা কর্পস গুলোর উপরে ইউজ করে তার সাথে সাথে ওই কর্পস গুলো ব্লাস্ট হয়ে যায়। আর তারপরে লিনময় বলতেছিল, আমি আমার এনহ্যান্সমেন্ট ট্যালেন্ট ইউজ করে এই কর্পস এক্সপ্লোশন স্কিলের রেডিয়েন্সটা বাড়িয়েছি, আর সেই কারণে এই ব্লাস্টটা হওয়ার কারণে এই পুরো এরিয়ার মধ্যে অনেক বড় ড্যামেজ হয়েছে। আর তারপরে লিনময় বুঝতে পারে ওর এই স্কিলটা এটা ডিভাইন লেভেলের স্কিল হয়ে গেছে। আর তারপরে ও ভাবতেছিল, আমি যদি এই বডিগুলোকে এখানে এয়ারের মধ্যে ডিটোনেট করে ফেলি তাহলে এর ইফেক্ট আরো বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি জিয়াহি মাইন্ড ডেঞ্জনে গিয়ে আমার এই স্কিলটা ইউজ করব। আর তারপরে লিনময় বলতেছিল, আমার স্কেলেটন ওয়ারিয়ার গুলো যখন ব্ল্যাক আয়রন লেভেল থেকে ব্রঞ্জ লেভেলে চলে এসেছে তখন থেকে এই স্কেলেটন ওয়ারিয়ার গুলোকে সামান করতে আমাকে প্রতিবার 70 করে স্পিরিচুয়াল পয়েন্ট লাগতেছে। আর এখন আমার কাছে টোটাল 300 স্পিড পয়েন্ট আছে। আর কালকে রাতে হওয়া ঘটনাটার পরে আমি আমার কিছু স্পিড পয়েন্টকে রিগেইন করেছিলাম। আর এখন আমি এখানে টোটাল 4টে স্কেলেটন ওয়ারিয়ারকে সামান করতে পারবো। আর এখানে এখন আমার সামানিং স্পেস ছিল 100, কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত 48টা সামানিং স্লট ইউজ করেছি। আর এই সামানিং স্পেসকে ইনক্রিজ করে আমার কোনো তাড়াহুড়া নাই, কারণ আমি অতীতে যত বেশি লেভেল আপ করবো এই সামানিং স্পেসটা তত বেশি বৃদ্ধি পাবে। আর তারপর আমাদের জিয়াহি মাইনের বাইরে একটা পোর্টাল টাইপের কিছু দেখানো হয়, আর এটাই ছিল জিয়াহি মাইন্ডের এন্ট্রেন্স। আর এখানে যতগুলো প্লেয়ার ছিল ওরা সবাই একজন আরেকজনের সাথে টিম আপ করে এই ডেঞ্জনের ভেতরে যেত। আর এখানে কিছু লোক হিলারকে খুঁজতেছিল, কিছু লোক ট্যাঙ্ককে খুঁজতেছিল, আর কিছু লোক ওয়ারিয়ারকে খুঁজতেছিল। এক কথায় ওদের টিমে যেই ধরনের মেম্বার প্রয়োজন ছিল ওরা ওই ধরনের মেম্বারকে ওই ডেঞ্জনের সামনে দাঁড়িয়ে খুঁজতেছিল। আর তখন ওইখানে লিনময় চলে আসে ওর স্কেলেটন ওয়ারিয়ারের সাথে। আর এই ডেঞ্জনের মধ্যে দুই ধরনের ডিফিকাল্টি লেভেল ছিল, প্রথমটা ছিল নরমাল লেভেল আর দ্বিতীয়টা ছিল নাইটমেয়ার লেভেল। আর তারপরে লিনময় ভাবতেছিল, যদিও এখানে হেল লেভেলের ডিফিকাল্টি নাই কিন্তু তবুও এই ডেঞ্জনে নরমাল লেভেলেও ইলাইট লেভেলের মনস্টার স্পন্ড হয়, আর ওগুলোর পাওয়ার এই বাইরে থাকা মনস্টার গুলোর থেকে অনেক বেশি হয়। আর তারপরে নাইটমেয়ার লেভেলে থাকা এই এলিট মনস্টার গুলো আরো বেশি ইনহ্যান্স হয়। আর তাছাড়াও নাইটমেয়ার লেভেলে থাকার কারণে এই ধরনের মনস্টার গুলো আরো বেশি ইনহ্যান্স হয়ে গেছে। আর তাই এই ডেঞ্জনে নাইটমেয়ার লেভেলের ডিফিকাল্টিকে ক্লিয়ার করাটা অনেক কঠিন। আর কোনো টিম যদি এই ডেঞ্জনে নরমাল লেভেলকে ক্লিয়ার করতে চায় তাহলে ওদেরকে একটা মেজ, একটা ট্যাঙ্ক, একটা হিলার আর একটা ড্যামেজ ডিলার রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে যদি নাইটমেয়ার লেভেলের ডেঞ্জনে যদি কেউ এন্টার করতে চায় তাহলে ওর পার্টিতে কমসে কম 5 জন মেম্বার থাকতে হবে, আর এখানে কমসে কম 2 জন হিলার আর 2 জন ড্যামেজ ডিলারকে রাখতে হবে। আর তখনই লিনময় এখানে একটা লোক চলে আসে, আর ও আসার পরে লিনময়কে জিজ্ঞেস করতেছিল, তুমি কি একজন সামানার? আর ওই ছেলেটা ওইখানে আসার সাথে সাথে লিনময়ের উপরে ও ডিটেকটিভ স্কিল ইউজ করে। আর লিনময়ের কাছে একটা শিল্ডিং ব্যাজ ছিল, আর তার কারণে ওই ছেলেটার স্কিল ওইখানেই ফেল হয়ে যায়। আর লিনময়ের স্কেলেটন ওয়ারিয়ার যখন ওই ছেলেটার দিকে দেখে আর এটা দেখার পরে ওই ছেলেটা একেবারেই ভয় পেয়ে যায়। ওই ছেলেটা ওইখানে স্কেলেটন ওয়ারিয়ারটাকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। আর তখন ওইখানে অনেকগুলো লোক চলে আসে, আর ওরা লিনময়কে ওদের টিমে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিল, কারণ ওদেরও ড্যামেজ ডিলারের প্রয়োজন ছিল। আর এমনকি কিছু কিছু মেম্বার তো লিনময়কে সাপোর্ট করার জন্য রেডি হয়ে যায়। আর আপনারা হয়তো ভাবছেন যে লিনময়ের স্টেট কেন দেখা যায়নি তখন, এটার কারণ হচ্ছে নিঙ্গার লিনময়কে ওর শিল্ডিং ব্যাজটা দিয়ে দিয়েছিল, আর সেই কারণে ওইখানে তারা কেউ লিনময়ের স্টেট দেখতে পাচ্ছিল না। আর লিনময়ের যদি স্টেট ওইখানে কেউ জানতে পারতো তাহলে লিনময়ের জন্য অনেক বিপদ হতো। আর তারপরে কিছু এলিট টিম লিনময়কে রিকোয়েস্ট করতে শুরু করে, কিন্তু লিনময় ওইখানে তারা সবারই অফার রিজেক্ট করে দেয়। আর তখন লিনময় ডেঞ্জনের গেটের সামনে গিয়ে নাইটমেয়ার ডিফিকাল্টি লেভেল সিলেক্ট করে। আর এটা দেখার পরে সিস্টেম লিনময়কে আবারও জিজ্ঞেস করে, তুমি কি সত্যি নাইটমেয়ার ডিফিকাল্টি লেভেলে যেতে চাও? আর তখন লিনময় এই জিনিসটাকে কনফার্ম করে। আর তখনই লিনময়কে ওই ডেঞ্জনের ভেতরে টেলিপোর্ট করে দেওয়া হয়। আর এটা দেখার পরে সবাই বুঝে যায় যে ওই ছেলেটা কোনো না কোনো একটা ডেঞ্জনের ভেতরে টেলিপোর্ট হয়ে গেছে। আর এটা দেখার পর তো ওইখানে তারা সবাই অবাক হয়ে গেছিল, আর ওরা সবাই বলাবলি করতেছিল ওই ছেলেটা কি একা একা একটা ডেঞ্জনের ভেতরে এন্ট্রি নিয়েছে। আর ওইখানে কেউ বুঝতেই পারতেছিল না যে কেউ কিভাবে একা গিয়ে ওই ডেঞ্জনকে ক্লিয়ার করতে পারে। একা গিয়ে এই ডেঞ্জনে ক্লিয়ার করাটা অনেক ভয়ঙ্কর হতে পারে। আর লিনময় ওকে যেই ছেলেটাকে ডিটেক্ট করেছিল ওই
ওর ডিটেকটিভ স্কিলের সাহায্যে ওকে ওইখানে থাকা সবগুলো লোক জিজ্ঞেস করতেছিল এই ছেলেটার লেভেল কি আর ও স্টেট কি আর এই ছেলেটা কি প্রফেশনাল এই ব্যাপারে। আর তখন ওই ছেলেটা বলতেছিল আমি তো এই ব্যাপারে একদমই কনফার্ম নই। আর তখন ওইখানে থাকা সবগুলো লোক লিনময়ের জন্য বাইরে অপেক্ষা করতেছিল, কারণ ওরা সবাই দেখতে চাইছিল যে কেউ কি একা গিয়ে এই ডেনজিনটাকে ক্লিয়ার করতে পারবে। আর এই ছেলেটা তো এমন একটা ছেলেও হতে পারে যে অনেক শো আপ করে সবার সামনে, আর এমনটাও হতে পারে যে সবার সামনে শো আপ করার জন্য ও এই ডেনজিনের ভেতরে গেছে। আর অন্যদিকে লিনময় যখন নাইটমেয়ার ডিফিকাল্টি লেভেলের ডেনজিনের ভেতরে যায় তখন ওখানে যাওয়ার সাথে সাথে লিনময় ব্লাডের অনেক ভয়ঙ্কর একটা স্মেল পায়। আর তারপরে ও জানতে পারে এই ডেনজিনের ভেতরে চারিদিকে অনেক ব্লাড ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ এখানে প্লেয়াররা এসে মনস্টারকে মারে, তাহলে মনস্টার গুলোই প্লেয়ারকে মেরে ফেলে। আর ওখানে ঢুকার সাথে সাথে লিনময় একটা সার্কেলের ভেতরে ছিল, আর এই সার্কেলটা একটা সেফ জোনের মতো ছিল সবগুলো প্লেয়ারের জন্য। আর লিনময় যখনই এই সার্কেলের বাইরে বেরোবে তখনই সবগুলো মনস্টার ওকে ডিটেক্ট করতে পারবে। আর লিনময় যখনই একটা মনস্টারের উপরে ডিটেকটিভ স্কিল ইউজ করে তখনই ও বুঝতে পারে ওর সামনে যে মনস্টারটা দাঁড়িয়েছিল ওটা একটা ইনহ্যান্স এলিট মনস্টার ছিল। আর এই মনস্টারটা যেই অ্যাট্রিবিউট ছিল ওটা অন্য সব মনস্টারের থেকে 7 গুণ বেশি হাইয়ার ছিল যতগুলো মনস্টারের সাথে লিনময় এখন পর্যন্ত ফাইট করেছে। আর তারপরে লিনময় অ্যানালাইসিস করার পর জানতে পারে এই মনস্টারগুলোর ফিজিক্যাল আর ডিফেন্সিভ এবিলিটি অনেক ভালো। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।